আছে? All clear. Okay. So thank you everyone for joining. Assalamu alaikum সবাইকে। This is me, Aryan Abid, ex-officer cadet from 91 BML Course, Bangladesh Army. So basically আমি ওসিএস এর সাথে একজন ইন্সট্রাক্টর হিসেবে জয়েন আছি। সো আপনারা তো নিশ্চয়ই জানেন যে আজকের ক্লাসটা কি। সো বেসিক্যালি আর্মির প্রিলিমিনারি রিটেন এক্সামের ম্যাথ পার্ট নিয়ে আজকে আলোচনা হবে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো যে প্রিলিমিনারি যে রিটেন এক্সামটা 100 মার্কসের এক্সাম, 30 মার্কস ম্যাথ, 30 মার্কস ইংলিশ, 20 বাংলা, 20 জিকে। সো 30% বিয়ার করতেছে ম্যাথে। সো ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড খুবই ইজি একটা পার্ট সত্যি কথা বলতে। আর হচ্ছে এই 30%-এ যদি আপনারা 30% আপনারা সিকিউর করতে পারেন, হচ্ছে দেখবেন যে চান্স পাওয়ার যেটা বলে আর কি, মানে টিকে যাওয়ার রিটেনে, সেটার চান্সেস অনেক বেড়ে যাবে। সো ইয়া, আমরা ওই উদ্দেশ্যেই আগাবো যাতে আপনারা খুব সহজেই একটা গাইডলাইন পেয়ে যান যে টোটাল কিভাবে কি করলে আপনারা এই রিটেন এক্সামে ভালো করতে পারবেন। আচ্ছা, আমি একটা কথা বলে নিই, আপনারা তো মেবি আমার ক্লাসে ফার্স্ট, তো আমার ক্লাসে কিছু একটু নিয়ম কানুন একটু মেনে চলবেন। সেটা হচ্ছে যেহেতু অনেক বেশি পার্টিসিপেন্টস, সো বলবো সবাই আপনারা মিউট থাকবেন। কারো যদি কিছু বলার থাকে অবশ্যই সে হ্যান্ড রেইজ করে রাখবেন। আমি আমার সময় মতো কল করব, ঠিক আছে? আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই মেসেজে, মিটের মেসেজে লিখে রাখবেন, ঠিক আছে? তারপরে যখন আমি সুযোগ দিব আপনাদের কথা বলো তখন বলতে পারেন। অর আমি কথা বলার সময় আমার পারমিশন নেওয়া ছাড়া কেউ মাইক ওপেন দিবেন না, ঠিক আছে? একটু মেনটেন করেন যেহেতু পার্টিসিপেন্টস অনেক। সো আমরা একটা তাড়াতাড়ি করে কম সময়ের মধ্যে একটা ফ্রুটফুল ক্লাস চাই। সো বেসিক্যালি যদি ক্লাসের কথা শুরু করি তাহলে হচ্ছে আগে আমরা একটু জানি, মানে বুঝার চেষ্টা করি যে আসলে এই যে রিটেন এক্সামটা নিচ্ছে প্রিলিমিনারিতে, এটা আসলে কেন নিচ্ছে এটা একটু জানা দরকার, ঠিক আছে? কারণ প্রত্যেকটা টাস্ক আপনি লাইফে যাই করেন, যে কোনো টাস্ক করার ক্ষেত্রে ওই টাস্কটা কেন করতেছে এটা যদি জানা হয় তাহলে 50% ওই টাস্কের সলিউশন কিন্তু আপনার কাছে হয়ে যায়। সো বেসিক্যালি এই রিটেন এক্সামটা দিয়ে কি দেখা হয়, দেখেন এটা বিসিএস লেভেলেরও কোশ্চেন না, এইচা আপনার কোনো অ্যাডমিশন টেস্টেরও কোশ্চেন না। আমাদের সবার আগে মাথায় এটা নিতে হবে যে এই রিটেন এক্সামটা কিন্তু অ্যাডমিশন টেস্ট না, এটা একটা চাকরির পরীক্ষা, ঠিক আছে? দ্যাট ইজ বাংলাদেশের ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট জব, ঠিক আছে? সো অফিসার পদে যাচ্ছেন, এটা বিরাট ব্যাপার। কিন্তু এক্সামটা খুবই ইজি হয়। ইজি হয় কিভাবে? কারণ এটার সিলেবাসটা আপনার 9-10 থেকে আসে। অ্যান্ড আপনি যখন এক্সাম দিবেন তখন হচ্ছে আপনি অলরেডি হয় এইচএসসি পাস, না হলে এইচএসসি অ্যাপিয়ারিং, ঠিক আছে? সো আপনার কিন্তু 9-10 এর জ্ঞান থাকাটা খুবই স্বাভাবিক। সো 9-10 এর জেনারেল ম্যাথ আমাদের সবাই আছে, যে যেই লাইনেরই থাকুক। আর হচ্ছে 9-10 এর জেনারেল ম্যাথের বইয়ের যে কয়টা চ্যাপ্টার আছে, যে কয়টা টপিক আছে, ওই সব থেকেই ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? সো বেসিক্যালি দেখে এটা কি রিটেন এক্সামে, যে আপনার সাধারণ কমন সেন্স, কমন সেন্সটা কত ভালো কাজ করে। কারণ একটা জিনিস হয় কি, ধরেন আমরা যখন 9-10 পাস করে কলেজে উঠি, কলেজে ধরেন আরো 1 বছর 2 বছর আরো যারা সায়েন্সে আছেন, ম্যাক্সিমাম অন্য হায়ার ম্যাথ করে আমাদের দেখা যায় 9-10 এর ম্যাথ গুলার টেকনিক গুলো আমরা ভুলে যাই, ঠিক আছে? ওই যে যারা হচ্ছে এগুলা ভুলে না, তারাই কিন্তু আল্টিমেটলি ওই জিনিসগুলা নিজের ভিতরে অ্যাবজর্ভ করে ফেলে। মানে তারা, তাদের ওই কমন সেন্সটা বিল্ড আপ হয়ে যায় যে ম্যাথমেটিক্যাল কিভাবে কি অ্যানালাইসিস করলে আপনার হচ্ছে সহজেই আপনারা যেকোনো লজিক ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে? সো বেসিক্যালি খুবই ইজি লজিকের মাধ্যমে আগানো হয়। অ্যান্ড একটা অফিসার হওয়ার জন্য আপনার এইসব মানে লজিক, এইসব এক্সপ্লেনেশন টেকনিক্স আপনার জানা প্রয়োজন, ঠিক আছে? তো যেটা এই হচ্ছে কারণ এক্সামের। সো ইয়া, আরেকটা খুবই কমন একটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রিলিমিনারি রিটেন এক্সাম নিয়ে অনেকের মনে অনেক ভয়। আমি যদি একটু আপনাদেরকে আস্ক করি, আপনারা একটু রেসপন্স করবেন, মাইক অন করা লাগবে না, খালি বলি যে কারা কারা এর আগে রিটেন থেকে বাদ পড়ছেন, এমন কেউ কি আছেন? তাহলে একটু হ্যান্ড রেজ করেন। একটা রিয়েলিটি চেক দিয়ে ক্লাসটা শুরু করব। কারা কারা রিটেনে, হ্যাঁ, এর আগে বাদ পড়ছেন? আর্মি রিটেন, নেভি এয়ারফোর্স না। একটু হ্যান্ড রেজ করেন দেখি কজন হয়। 4 জন হইছে। ওকে, সো বেসিক্যালি আমি 91 লং কোর্সের সাথে জয়েন করছিলাম একাডেমিতে, বাট আমি জয়েন করার আগে 92 লং কোর্সেও এক্সামটা দিছিলাম। সো 92 লং কোর্সের যখন আমি প্রিলি ভাইভাতে অ্যাপিয়ার করতেছিলাম, ভাইভা যেটা, সো তখন সাভার ক্যান্টনমেন্টে দিছিলাম আমি।
তো সামার ক্যাম্প প্রিলি ভাইবার আগে একটা ওয়েটিং রুমে আমাদের বসাইছিল। তো ওইখানে অফিসার আসছিল এমনি আমাদের সাথে গ্রিটিংস করতে। অফিসার এসে পরে জিজ্ঞেস করছিল যে কার কি অবস্থা, কে কে আগে। তা আমি বলছিলাম স্যার আমার আইএসএসবি অ্যাপিয়ারিং। তো এক বান্দা বলছিল যে স্যার আমি 91 এর রিটেনে বাদ পড়ছি। স্যার ডিরেক্ট বলছে যে আর ইউ অ্যান ইডিয়েট, মানে তুমি রিটেনে বাদ পড়ছো কিভাবে? পরে আমরা সবার দিকে তাকায় বলল যে এই রিটেন এক্সামে যে বাদ পড়ে সে আসলে কিছুই পড়েনি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? সো এটা একটা রিয়েলিটি চেক। সো আপনারা যারা হচ্ছে বাদ পড়ছেন তাদেরকে আমি করতেছি না, মানে নো হেট টুয়ার্ডস দেম, বাট উচিত না। অবশ্যই যেহেতু আমরা সবাই এই এসএসসি পাস, এইচএসসি অ্যাপিয়ারিং এন্ড পাস, সো আমাদের এটা আসলে বাদ পড়া উচিত না। ঠিক রাইট? হয়তো আমরা সেরকম অনেকের হয়তো সমস্যা থাকতে পারে, অনেকে হয়তো প্রপার গাইডলাইন পায় না। এই কারণে তো অনেক রিজন হইতে পারে। ঠিক আছে? সো বেসিক্যালি আমরা একটু সিলেবাস সম্পর্কে যদি আলোচনা করতে যাই, খুবই সহজ সিলেবাস 9-10 এর জেনারেল ম্যাথ এক্সাম, জেনারেল ম্যাথ বই। ঠিক আছে? তো জেনারেল ম্যাথ বইয়ে আমরা এখন একটু শিফট করি। আচ্ছা, আশরাফ ভাই আছেন? হ্যাঁ, আসি। ভাই স্ক্রিন দেখা যায়? যায়। ওকে। সো বেসিক্যালি এই হচ্ছে আপনাদের যে 9-10 এর জেনারেল ম্যাথ। আমি একটু বাংলা ভার্সন বইটাই নিছি। যারা ইংলিশ ভার্সন আছে তারা আমার সাথে কথা শুনেন তাহলে বুঝে যাবেন। সো দেখি আমরা কোন কোন কন্টেন্ট গুলো ইম্পর্টেন্ট। ফার্স্টে বাস্তব সংখ্যা, নট ইম্পর্টেন্ট। সেট অ্যান্ড ফাংশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে বীজগণিতিক রাশি, অ্যালজেব্রিক ফাংশন যেগুলা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এক্সপোনেন্ট লগারিদম, যেটা সূচক লগারিদম, ইম্পর্টেন্ট। এক চলক বিশিষ্ট সমীকরণ বা ওয়ান ভেরিয়েবল ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমার যে জিওমেট্রি যে পার্টটা আছে, জিওমেট্রির পার্টটা ইম্পর্টেন্ট। তোমার সার্কেলসটা লেস ইম্পর্টেন্ট, বাট সার্কেলস এর থিওরেম আসতে পারে, ওটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর ট্রাইগোনোমেট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা আসবে শিওর ধরে রাখতে পারো। আর হচ্ছে ধারা সিরিজ যেটা, এটাও আসতে পারে। আর লাস্টে হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স থেকে নরমালি আসে না, তোমার পরিমিতি যেটা জিওমেট্রি, সলিড জিওমেট্রি, এটা থেকে আসতে পারে। ঠিক আছে? সো আমরা যদি একটু ডিপ অ্যানালাইসিসে যাই, আমি বই থেকে তোমাদের অ্যানালাইসিস করব, পরে তোমাদেরকে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হিসাবে দেখাবো। সো ওইগুলো দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। খুবই ফাস্ট যাবো। ঠিক আছে? জাস্ট বলবো কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা তোমরা প্র্যাকটিস করবা, কি কি টাইপের ম্যাথ আসবে। সো একটু ক্যাচ করা ট্রাই করবেন আপনারা। আর যার যা কোয়েশ্চেন থাকে প্লিজ মেসেজে লিখে রাখবেন, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার দিব, সমস্যা নেই। ঠিক আছে? এনিওয়াইজ, সো সেট অ্যান্ড ফাংশন, ভেরি ইজি। সেট অ্যান্ড ফাংশনের সবার আগে যেটা পড়বেন সেটা হচ্ছে সাবসেটস। ঠিক আছে? সাবসেটস অ্যান্ড হচ্ছে সেটের কিভাবে ডিফাইন করে। ঠিক আছে? আমরা তো জানি সেট সেট দুই ভাবে ডিফাইন করা যায়। ঠিক আছে? সো এটা করবেন। আর হচ্ছে সাবসেট তো বললাম। দেন হচ্ছে ইউনিভার্সাল, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এগুলা, পাওয়ার সেট, এগুলা আপনারা আমার মানে মনে হয় যে আপনার জানা উচিত, না জানলে কেউ দেখে নেবেন। তারপর অর্ডার পেয়ারটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সলভিং আসতে পারে। আর যে কার্টেসিয়ান প্রোডাক্ট, সেম ইম্পর্টেন্ট। ওকে। সো এই হচ্ছে 2.1। 2.1 থেকে ম্যাক্সিমাম হচ্ছে খুব বেশি হলে আপনার সেট ডিফাইন করা আসতে পারে, আর হচ্ছে পাওয়ার সেট বের করা, এর থেকে বেশি। আর হচ্ছে রিলেশন, এটা ইম্পর্টেন্ট, কারণ রিলেশন থেকে আপনার এই যে ফাংশন, যেটা ফাংশন থেকে কোয়েশ্চেন আসতে পারে। যেমন ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করা আসতে পারে। তারপর হচ্ছে আপনার ফাংশন 1:1 কিনা, ইনভার্স ফাংশন বের করা, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো ইয়া, যে এই এই যে উদাহরণ 24-এর যে ইটা ম্যাথটা, এটা আপনারা একটু কষ্ট করে করে যাবেন। আর হচ্ছে আরেকটা বিষয় বলি, যে সেটের কিছু থিওরি ফর্মুলা আছে, ওগুলা আমি যদি আপনাদেরকে একটু বলি, তো ওয়েট করেন, বের করি। এটা হচ্ছে আইডেন্টিটি ল, যেটা আপনাদের কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিমর্গানস ল, এই ল গুলো দেখবেন, কাজ এগুলা হচ্ছে মানে আলটিমেটলি আপনারা ম্যাথ যখন সলভ করবেন তখন কিন্তু লাগবে। এই তিনটা ল দেখেন আর হচ্ছে এই উদাহরণটা দেখেন, তাহলে দেখবেন যে সেট থেকে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? অলরাইট। সো সেট থেকে এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন। আমি একটু যদি আপনাদের রেসপন্স নেই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন বা চ্যাট বক্সে লিখতে পারেন, নাহলে আমরা পরের টপিকে মুভ করব।
চ্যাপ্টার 10 কি ইম্পর্টেন্ট হয় ভাই? ওয়েব সেটের কোনো পোর্টাল ছিল না। আচ্ছা ঠিক আছে, ওটা করে দেওয়া আচ্ছা, হবে, এটা আপডেট হচ্ছে করে দেওয়া হবে। আপনার লাস্টে অন্যান্য একটা সেকশন আছে, ওখানে দাও 986 বিএম তে সেট থেকে কোশ্চেন আসছিল। হ্যাঁ, কিন্তু আপনাদের যে ওয়েবসাইটে যে প্র্যাকটিস সাইট না, মানে ওইখানে তো সম্ভবত ওই আপনার যে সেট ফাংশন থেকে কোনো হয়তো প্র্যাকটিস দেওয়া নাই। তোমার এটা হচ্ছে 86 এ একবার আসছিল, ওটা আপডেট করে দেওয়া হবে। আর আহ, এর আগে খুব একটা আসে নাই, তো বলা যায় না, আসতেও পারে সেট ফাংশন থেকে। আর ভাইয়া, ওই যে আপনার মানে যে প্রশ্ন থাকবে ওইখানে কি আপনার মানে আর কি জায়গা কি ফিক্স থাকবে যে এটুকুর মধ্যে ম্যাথ শেষ করতে হবে? আপনাকে আলাদা খাতা দেওয়া হবে। সো মেইনলি হচ্ছে কোয়েশ্চেন না সরি, কোয়েশ্চেনের ওই নিচে জায়গা থাকে মোস্ট প্রবাবলি। আশাফুল ভাই রাইট? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খাতা কোয়েশ্চেন তো পেপারই অ্যান্সার ওখানেই করতে দেওয়া হয়, আমাদের সময় তো তাই ছিল। তাইলে তো আপনার যে যে ফাংশনের যে এক এক ফাংশন নির্ণয় করা, হুম তারপরে বিপরীত হুম ফাংশন, এগুলোতে তো একটু জায়গাটা বেশি লাগে, স্পেসটা বেশি না, লাগে। বেশি জায়গা লাগে না তো, আপনি করে দেখেন। ও, আচ্ছা, সমস্যা নেই, প্র্যাকটিস করবেন, ঠিক আছে। হ্যাঁ, শোনেন, আমি বললাম খুবই খুবই ইজি ম্যাথ আসবে, খুবই ইজি ম্যাথ আসবে। আর যেহেতু পোর্টাল নাই, এগুলো আমি কিছু ইয়া সলিড রিলেটেড কোয়েশ্চেনে দিয়ে দিব। কোয়েশ্চেন আচ্ছা, খাতা খাতা আলাদা। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন যে খাতা আলাদা খাতা দিলে তো আপনাদেরই ভালো। ইয়া আচ্ছা হ্যাঁ, ওগুলো আসতেছি। ওকে, দেন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে একটা কমন পাবেনই, শিওর ধরে রাখেন। সেটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশনস বা বীজগণিতীয় রাশি। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে যে কয়টা ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের, তারপর এ প্লাস বি হোল কিউবের, ঠিক আছে, এই কয়টা ফর্মুলা আপনাদের একদম ঠোঁটের আগায় থাকতে হবে। এটা আসলে থাকাটা স্বাভাবিক। মাইনাস বি হোল স্কোয়ার, তারপর ধরেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এইখানে কিছু কিছু উদাহরণ ইম্পর্টেন্ট, যেমন ধরেন আপনার, আমি যদি বলি, আচ্ছা এই যে উদাহরণ 11টা দেখেন, দুটি বর্গের বিয়োগফল রূপে, এইখানে কোন ফর্মুলাটা ইউজ করছে জাস্ট সেটা দেখে বসাই দিলে হয়ে যায়, ভেরি ইজি। এরপর হচ্ছে ঘন সম্বলিত সূত্রাবলী, মানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, রিলেটেড ফর্মুলাস, করোলারিজ এন্ড আদার্স। এই যে উদাহরণ 17, এটা দিয়ে কিন্তু আপনার এই স্কোয়ার এন্ড কিউব হোল পার্টটা কভার হয়ে যাবে, সো এটা মাস্ট ফলো করবেন। এরপরে আপনার উৎপাদক বিশ্লেষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় যে এই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট, এটা ফ্যাক্টরাইজেশন। সো এইখানে আপনারা ধরে রাখতে পারেন এই অনুশীলনীতে যে কয়টা আছে এর মধ্যে থেকে একটা পাবেন, ঠিক আছে, না হইলেও এর কাছাকাছি পাবেন, এর থেকে বেশি দূরে যাওয়া হয় না। সো এই অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ খুব কষ্ট করে একটু করে যাবেন আর কি। আজ রিমাইন্ডার থিওরেম দিয়েও আসতে পারে ফ্যাক্টরাইজেশন। রিমাইন্ডার থিওরেম ম্যাথগুলো খুবই ইজি, সো একটু টাইম নিয়ে বসলেই করা হয়ে যায়। আর হচ্ছে বাস্তব সমস্যা সমাধান, এইটা বেশি ইম্পর্টেন্ট না, বাট একজন যেটা বলতেছিলেন যে লাভ ক্ষতি বিষয়ক সূত্র, হ্যাঁ এখন দেখেন লাভ ক্ষতি বিষয়ে এইখানে কিছু সূত্র আছে, যেটা হচ্ছে আপনার সরল মুনাফার একটা সূত্র আছে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আছে। আবার লাভ ক্ষতির অঙ্ক কিন্তু অনেক ক্ষেত্রে কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায় সূত্র ছাড়া। ঠিক আছে, যেমন ধরেন কোন একটা ম্যাথ দিছে যে 20% লাভে সে ক্ষতিতে সে সাম কোথা থেকে কিনে এটা এত পার্সেন্টে বিক্রি করতে চায়, তাহলে তার কত টাকায় বিক্রি করতে হবে, এই টাইপের ম্যাথ। ঠিক আছে, তো ওইটা ম্যাথ কিন্তু আপনার ফর্মুলা দিয়ে না যে আপনি যদি নিজে বুঝে বুঝে করেন তাও হবে, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে। বাট এই যে যদি চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার একদম ডিরেক্ট ম্যাথ তুলে দেয়, তখন কিন্তু আপনারই ভালো হবে যদি আপনি এই ফর্মুলা ওয়াইজ চান, ঠিক আছে। সরল মুনাফার ফর্মুলা কিন্তু এমন কোনো কঠিন ফর্মুলা না, আই ইকুয়ালস টু পি আর এন। ওকে, সো অ্যালজেব্রিক এক্সপ্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটু টাইম নিয়ে আপনারা এই যে উদাহরণ যেগুলো আছে এগুলো একটু কষ্ট করে দেখে যান, ঠিক আছে। বলেন এই অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে কারো কোনো কিছু জানা আছে কিনা? প্লিজ আগে কথা বলার আগে একটু মাইক হ্যান্ড রেজটা করে নেবেন, ঠিক আছে, নাহলে আসলে বুঝতে সমস্যা হয় কে কথা বলে। আচ্ছা দেখি, কোশ্চেন নেই। লাভ ক্ষতির অনেক শর্টকাট সূত্র আছে, হ্যাঁ বুঝলাম।
সবগুলোতে কি আলাদা আলাদা পাস করতে হয় না? ম্যাথে কি আমরা অ্যাকাউন্টিং এ ফিন্যান্সের নিয়ম রুলস অ্যাপ্লাই করতে পারবো? এইচএসসি সূত্র অ্যাপ্লাই করবেন না। রেকর্ডে, হ্যাঁ রেকর্ডে থাকবে। আচ্ছা, একজন মেবি হ্যান্ড রেজ করছে। সাজিদ, বলো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আপনাদের কোর্সে যে ইয়াগুলো আছে, সাজেশন গুলো আছে প্র্যাকটিসের জন্য, ভাইয়া ওইগুলা করলে এনাফ না? ম্যাথ, ইংলিশ, বাংলা ওগুলা? এটা পরে বলি। হ্যাঁ, ও, এই কোশ্চেন ওকে আপনারা ওকে। সবাই একই কোশ্চেন করতেছেন, ঠিক আছে। কমন কোশ্চেন অ্যান্সার আমি পরে দিব, সমস্যা নেই। এমনি এই চ্যাপ্টার নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি বলেন? না না ভাইয়া, এটা নেই। ওকে, ভেরি ইজি ভাই। দেখেন, আমি খুবই ইজি ভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে। কারণ আমি চাই হচ্ছে এই যে আপনারা যে যারা আছেন আপনারা যাতে সবাই পাস করেন, ঠিক আছে। মানে আমি চাই না কেউ এই রিটেন এক্সাম থেকে বাদ পড়ুক। ভাইবা থেকে বাদ পড়া দ্যাট ইজ ওকে, মেডিকেল বাদ পড়া দ্যাট ইজ ওকে, আইসিএসবি থেকে বাদ পড়া আরো ওকে। রিটেন এক্সাম থেকে কেউ ভুলেও বাদ পড়ে না, ঠিক আছে। কারণ ইট ইজ এ ভেরি ইজি এক্সাম। যেটা হয়, আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। কেন মানুষ রিটেন এক্সাম থেকে বাদ পড়ে? সে কি 9-10 এর পড়া পারে? সে কি এই যে যোগ বিয়োগ পারে ঠিকই, কিন্তু হয় কি আমরা যখন এক্সাম হলে যাই ওই এক্সামের এনভায়রনমেন্টের সাথে আমরা নিতে পারি না। হয়তো আমরা অনেকেই ফার্স্ট টাইম এরকম মিলিটারি এনভায়রনমেন্টে এক্সাম দেয়, হয়তো অনেকে ফার্স্ট টাইম ক্যান্টনমেন্টের ভিতরে যায় এক্সাম দেয়। নাহলে আমি মনে করি যে এটা হয়তো খুবই কঠিন একটা এক্সাম, কঠিন কঠিন কোয়েশ্চেন হবে, সো আমরা ওই ওয়াইজ একটা ভয় নিয়ে ভিতরে যাই। বাট ট্রাস্ট মি, দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট রিটেন এক্সাম পসিবল আফটার পাসিং এইচএসসি। এইচএসসি পাস করার পর এর থেকে সহজ রিটেন এক্সাম আপনি বাংলাদেশে আর কোনো কোথাও পাবেন না। নট ইভেন অ্যাডমিশন টেস্ট, নট ইভেন জব টেস্ট, ঠিক আছে। বিসিএস তো বাদই দিলাম। সো ওইটাকে লাইটলি নেন, লাইটলি নেন, লাইটলি নিয়ে প্র্যাকটিস করেন। যদি আপনি হার্ডলি নেন তাহলে দেখবেন যে আপনার কোনো দিকেই কোনো লাভ হচ্ছে না, কিন্তু আপনি যদি লাইটলি নেন তাহলে দেখবেন যে গেট গুড রেজাল্ট। ওকে, সো সূচক লগারিদম আছে একটা কোশ্চেন ছিল ভেরি ইম্পর্টেন্ট, এক্সপোনেন্স লগারিদম। হ্যাঁ বলো। ভাই, ওই যে আপনারা যে বলেন অনেক ইজি একটা এক্সাম, তো আবার দেখলাম যে বলতেছেন যে হুম 55 থেকে 60+ মার্ক পাইলে পরে সিওরিটি পাওয়া মানে সেফ। কিন্তু এখানে তো প্রায় 8 থেকে 9 হাজার স্টুডেন্ট মানে পরীক্ষা দেয়। তো 1800 থেকে 2000-এর মতো শুনছি আর কি আইসিসি পেয়ার করে। তাহলে এত এই যে বাকি 6 থেকে 7 হাজার স্টুডেন্ট যে বাদ যাইতেছে, মানে এরা কি এতই কি লেভেল লো এদের, মানে স্ট্যান্ডার্ড কি এতই আপনি খারাপ? তো আপনি তো আমার মুখ খোলাবেন যাই দেখতেছি। শোনেন, আমি একটা কথা বলি। আপনাদের প্রিলি গ্রুপে আপনারা যারা আছেন, আমি জি। গতকাল মেসেজ দেখতেছিলাম, একজন মেসেজ দিচ্ছে 60+ পাওয়ার লাগে, একজন মেসেজ 50+ দেওয়ার লাগে। আমি তখন গ্রুপে ইচ্ছা করে কোনো মেসেজ দেয় নাই, ঠিক আছে। এই বিষয় আপনার নাম কি তাজুল না? জি ভাই। আপনি একটু কষ্ট করে ক্লাসের শেষে আমাকে এই বিষয়টা মনে করাবেন। আপনার দিয়ে আরো কয়েকটা রিয়েলিটি চেক দিব। দেখেন ভাই, আমি কিন্তু বেশি মানে খুব যে ভালো কথা বলি এমন না, ঠিক আছে। আমি একদম টু দা পয়েন্টে কথা বলি। আমার যদি কোনো কিছু ভালো না লাগে আমি ওটা বলবো, ঠিক আছে। কিন্তু গ্রুপে আমি গতকাল মেসেজ দেই নাই, ওটা আমি আজকে বলবো। সো তাজুল, তুমি একটু আমাকে ক্লাসে পরে মনে করাই দিও বিষয়টা। আচ্ছা ভাই। ওকে, সো এক্সপোনেন্টস এন্ড লগারিদমস খুবই ইজি। ফার্স্ট অফ অল, এক্সপোনেন্টস যে কয়টা ল আছে, তোমার প্রোডাক্টস এর ল, ডিভিশনের ল, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আর কি আছে, জিরো এন্ড নেগেটিভ ইন, এই যে a⁻0 = 1, আর হচ্ছে এই কয়টা সূত্রই আছে, এগুলা দিয়ে হচ্ছে তোমার সলভ করতে পারো। nth রুট যেটা, nth যেটা যদি n রুট যদি থাকে তাহলে ওটা পাওয়ারে যায় 1/n হয়ে যায়। ইজি, এখানে উদাহরণগুলো দেখতে পারো। প্লাস হচ্ছে এই যে যে দুইটা সিকিউ আছে, এই দুইটা সিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যতদূর দেখছি এই দুইটা সিকিউ থেকে কোয়েশ্চেন আসে। ওকে, এরপর লগারিদমের ফর্মুলাটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম লাগতে পারে আপনাদের লগারিদমটা, বাট ট্রাস্ট মি, দিস ইজ এক্সপোনেন্ট, নাথিং এলস, ঠিক আছে। সো এখানে প্রোডাক্টের ফর্মুলা আছে, ডিভিশনের ফর্মুলা আছে, এক্সপোনেন্টের ফর্মুলা আছে, তারপর আপনার বেস চেঞ্জ। ইয়া, সো উদাহরণ গুলা হচ্ছে ইম্পর্টেন্ট। এন্ড হচ্ছে যদি যাই কোয়েশ্চেনে, 5 নাম্বারটা দেখতে পারেন। 5 নাম্বারের দেখলে আপনার মোটামুটি ফুল চ্যাপ্টারটা হচ্ছে সলভ হয়ে যাবে। আর এই সাইন্টিফিক ও স্ট্যান্ডার্ড নাম্বার এইটা আর কি বলবো, লগারিদমিক মেথড, ক্যারেক্টারিস্টিক্স, কমন লগ, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, সো আপনাদের একটা কমন কোশ্চেন থাকে যে ভাই আপনার রিটেনে কি ক্যালকুলেটর নিয়ে যাব। শোনেন, আমি একটা কথা বলি। রিটেনে যদি ক্যালকুলেটর অ্যালাউড করে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে, অনেক সময় আর কোন কোন
হচ্ছে আপনার এক এক সেন্টার এক এক সময় হয়। যেমন আমাদের যেটা হয়েছিল, আমার 91-এ যেটা হয়েছিল যে আমি FX 100 MSc নিয়ে গেছিলাম, বাট স্টিল আমাদের ওইটা নিতে দেয়নি, বাইরে জমা দিতে হয়েছিল। বাট আমি এটাও শুনছি যে অনেক জায়গায় নিতে দেয়, ঠিক আছে। এন্ড অনেক জায়গায় ফাংশন মানে ওই যে FX 991 EX ও নিতে দেয়, ঠিক আছে। তো আপনার যেটা আছে আপনার সাথে সেটা আপনি নিয়ে যাবেন, ঠিক আছে। সো নিয়ে যাওয়ার পর যদি ভালো আপনার ভাগ্য ভালো থাকে তাহলে ওটা আপনি ইউজ করতে পারেন। এন্ড ভাগ্য ভালো না আসলে, মেইনলি যদি কোয়েশ্চেন এরকম হয় তাহলে ওরা ইউজ করতে দেয়। আর যদি কোয়েশ্চেনে না লাগে তাহলে ওরা ইউজ করতে দিবে কেন ভাই? তো এটা আসলে খুবই ইজি। ওকে, এরপর ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, এটাও ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনার এখানে এই ইকুয়েশন সলভিং করতে গেলে মানে দেখবেন আর্মির কোয়েশ্চেন গুলা না খুবই লজিক্যালি হয়, মানে খুবই টেকনিক্যাল কোয়েশ্চেন হয়। এমন কোনো ওরা কোয়েশ্চেন করে না যেটা আপনার অ্যান্সার করতে 2 পেজ লাগবে বা 1 পেজ লাগবে। এমন কোয়েশ্চেন দেয় যেটা আপনার একটা ট্রিক খাটাইলে 3 থেকে 5 লাইনের মতো হয়ে যায়, কিন্তু ট্রিকটা আপনার খাটাইতে হচ্ছে একটু মানে ট্রিকটা খাটাইতে পারে না আর কি সবাই, এই কারণে আর কি বাদ পড়ে, ঠিক আছে, নট আদার থিং। সো ইয়া, ট্রিক গুলা দেখে যাবেন। ওকে, সো এই যে যে ওয়ান ভেরিয়েবল ইকুয়েশন সলভিং এর যে ফর্মুলা মানে যেই টেকনিক্স গুলা সেগুলো একটু দেখে যাবেন। কারণ হচ্ছে আপনারা যখন এইচএসসি পাস করে যাবেন বা এইচএসসি লেভেলে যাবেন তখন কিন্তু আপনারা বড় বড় ইকুয়েশন সলভ করতে শিখে যাবেন, ঠিক আছে। বড় বড় ইকুয়েশনের সলভ করাটা আপনার কাছে ইজিয়ার। তখন এই যে ছোট ছোট ইকুয়েশন সলভ করা এগুলো কিন্তু আপনাদের মাথায় নাই আসতে পারে টেকনিক গুলা, ঠিক আছে। তো এগুলা কিন্তু একটু একটু যদি আপনারা রিভাইজ করে যান, ভেরি ইজি, ভেরি ইজি। সরি তো, ইয়া, সো সরি। এরপর আসেন অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ, দিস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্যাট। দ্বিঘাত সমীকরণের যেই সলিউশনটা সেটা আপনারা দেখে দিবেন। এটার নরমালি ডেরিভেশন আসে না, ম্যাথই আসে। এই যে একটা আপনার উদাহরণ 12, 13, তারপর আপনার 12, 13 আর 15, এই 3টা উদাহরণ মাস দেখবেন। আর হচ্ছে এখান থেকে যদি বলি 29, 30, 31 দেখলে এই চ্যাপ্টার টোটাল ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। খুবই ইজি, দেখে রাখতে পারেন। এখন আসেন জিওমেট্রিতে। জিওমেট্রিতে হয় আপনার সলিড জিওমেট্রি নিয়ে কোশ্চেন আসবে, না হলে হচ্ছে আপনার এই থিওরেমস বা রেখাকোণ ত্রিভুজ থেকে আসবে, সার্কেলস থেকে নরমালি কম আসে, আসলে আপনার থিওরেম আসে। সো থিওরেম গুলা মাস্ট দেখবেন। দেখেন খুবই ইজি থিওরেম, আমি থিওরেম গুলা যদি আহ হয়ে গেল, এখানে কি থিওরেম আছে? না, এখানে নেই। এই যে এখানে একটা থিওরেম আছে, এখান থেকে মেইনলি ত্রিভুজের থিওরেম গুলো ইম্পর্টেন্ট। যেমন আমাদের সময় আসছিল মোস্ট প্রবাবলি, আমাদের সময় যদিও এতে আসছিল, অনুশীলনী একটা ম্যাথ আসছিল, বাট স্টিল পারছিলাম। সো থিওরেম গুলো দেখে যান যেগুলো আছে। তারপর হচ্ছে অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটা ইম্পর্টেন্ট, এটা দেখবেন আপনারা মাস্ট। পিথাগোরাসের উপপাদ্য, এটা তো জানেনই। আর হচ্ছে এই দেখেন, আপনারা, আমি আবার বলতেছি, আপনারা যেহেতু এইচএসসি পাস করা বা এইচএসসি লেভেলের ভাই, এগুলা আসলে আপনাদের পারা উচিত, ঠিক আছে। তাহলে আমরা দেখাই দিচ্ছি যে আপনারা কোনগুলা করবেন, বাকিটুকু আপনারা এমনিতেই পারবেন, আই হোপ সো। ওকে, সো উদাহরণ দুটো দেখে আর হচ্ছে ইয়ে, এইখানে আপনারা যদি নাও করেন, আমি একটা জিনিস বলি, যদি আপনারা ধরেন যে আপনার কাছে সময় নেই, আপনি এত কিছু সলভ করতে পারবেন না, একটু কষ্ট করে আপনি কোনো একটা 9-10 এর গাইডটা কালেক্ট করে, ঠিক আছে, একটু সলভ গুলো অ্যাটলিস্ট দেখে যান। আর আমাদের ওয়েবসাইটে যেই প্রবলেমস গুলো আছে ওগুলা আপনারা কষ্ট করে ওইগুলার সলিউশনটা হয় বই থেকে, নাহলে আমাদের থেকে, না হলে আপনারা এআই থেকে, যেখান থেকে পারেন একটু করে যান, ঠিক আছে। আপনাদের ভালোর জন্য বলতেছি। প্র্যাকটিক্যাল জিওমেট্রি, সম্পাদ্য নট সো ইম্পর্টেন্ট। সার্কেলস এর থিওরেম গুলা বেশি ইম্পর্টেন্ট, কারণ সার্কেলস থেকে বেশি কঠিন দেয় না, দিলে থিওরেম গুলাই দিয়ে দেয়। কারণ সার্কেলস এর হচ্ছে আপনার এই এক্সারসাইজে অনেক কঠিন কঠিন ম্যাথ আছে। মোস্ট প্রবাবলি ট্রাইগোনোমেট্রির আগে সব শেষ।
ট্রাইগোনোমেট্রি ধরার ঝুঁকার আগে আপনাদের কিছু কোয়েশ্চেন যদি থাকে, আপনি নেই কেউ যদি কোয়েশ্চেন বলতে চান তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, নাহলে আমি থেকে নিচ্ছি। ট্রাইগোনোমেট্রির সাইন কস ট্যান এর মান মুখস্থ নাই। আচ্ছা, এখন মেমোরাইজ করবো, ভুলে পড়ার চান্স থাকবে অনেক। রিটেনে যদি ক্যালকুলেট এলাও না করে তাহলে আচ্ছা বলতেছি। এখন মান মুখস্থ না থাকে তো ডিসগ্রেস, মান কেন মুখস্থ থাকবে না? আপনি তো আচ্ছা জ্যামিতির চ্যাপ্টার এটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কেমন? জ্যামিতি থেকে একটা ধরে রাখতে পারবেন আসে, ঠিক আছে? একটা ধরে রাখতে পারবেন আসে, ওইটা ম্যাক্সিমাম টাইম 60 to 70% টাইম হয় হচ্ছে আপনার উপপাদ্য বেসড, মানে 6 চ্যাপ্টার থেকে, যেটা 6 চ্যাপ্টার থেকে এলাম, 6 চ্যাপ্টার থেকে 6 নাকি 7, ওই যে রেখাকোণ ত্রিভুজ যেটা, ঠিক আছে, ওইখান থেকে আসতে পারে। আর হচ্ছে আপনার সার্কেলস থেকে কম আসে, সম্পাদ্য থেকে কম আসে, ঠিক আছে? সো ভাই স্কিপ করেন না, আমি বলতেছি, আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে এই ম্যাথে 30% 30 টার্গেট করেন। কারণ আপনি বাংলা, আপনি আমাকে ট্রাস্ট করেন কিনা জানি না, বাট আমি বলি বাংলাতে 20 পাবেন না এটা জানি, জিকেতে 20 পাবেন না এটাও জানি। ট্রাই করেন ম্যাথ আর ইংলিশে 30-তে 30 রাখার। ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট। আপনি যদি ম্যাথ আর ইংলিশটা কনফার্ম করতে পারেন তাহলে আপনার চান্স শিওর, আপনি এক্সাম দিয়ে বের হয়েই বলতে পারবেন যে আপনি চান্স পাবেন, ঠিক আছে? কিন্তু ম্যাথ আর ইংলিশে যদি আপনি ফাঁকা রেখে আসেন, আপনি কি শিওর দিয়ে বলতে পারবেন না যে আপনার চান্স শিওর। সো একটু কষ্ট করেন, ম্যাথ আর ইংলিশ, 9-10 এর ম্যাথ, 9-10 এর ইংলিশ, একটু কষ্ট করেন, দেখবেন যে ভালো হয়ে যাবে। বাট যদি আপনার জেনারেল নলেজ, ওই ইন কেস এটার বদলে জেনারেল নলেজ পড়তে চান, আপনাদের প্যারা হবে, ঠিক আছে? বা বাংলা পড়তে চান, প্যারা হবে। দাও তাজুল, নিতেছি তোমার কোশ্চেন। জ্যামিতি আমি মোটেও স্কিপ করবেন না ভাই, কষ্ট করে স্কিপ করেন না। আচ্ছা হ্যাঁ তাজুল বলো। হ্যাঁ, বলছিলাম কি, ওই যে হায়ার ম্যাথ থেকে কি অসীম ধারা পড়ার কোনো দরকার আছে? না না না, বললাম তো এটা সিলেবাস 9-10 এর ম্যাথ, ও আচ্ছা। মানে 9-10 জেনারেল ম্যাথ আর কি। সো জেনারেল ম্যাথে তো ইয়ে নাই, ইনফিনিট সিরিজ নাই। আর আপু যে বললেন যে ট্রিগনোমেট্রিক রিলেটেড ম্যাথ, আচ্ছা দাঁড়ান আপনারা একটু ট্রিগনোমেট্রি শুরু করে তারপর আপনারা বলতেছি। সরি মাইক বন্ধ করে রাখছিলাম। ওকে, সো ইয়া ট্রিগনোমেট্রিক রেশিও দেখেন, নতুন একটা কনসেপ্ট। এখন আপনারা এইচএসসি তে কে কোন লাইনে আমি জানি না, বাট আর্মি যেহেতু সবাই সায়েন্সেরই হওয়ার কথা, অন্যান্য দিক থেকে যদিও দেওয়া যায়, বাট যাই হোক, ট্রাইগোনোমেট্রি ইম্পর্টেন্ট। এখন দেখেন, যদি আমি আপনাদেরকে বলি, ফার্স্ট অফ অল আগে আপনার সাইন কস ট্যান এটার হচ্ছে অনুপাতগুলা মাথায় রাখতে হবে। যারা বাংলা ভার্সনে আছেন তারা আমাকে রিলেট করতে পারবেন যে সাইন কস ট্যান এগুলো কিভাবে মনে রাখবেন। যেমন সাইন দিয়ে মনে রাখবেন সাগর লবণ খায়, সাইন, তারপর লম্ব ভাই অতিভুজ, সাগরের লবণ অতি। সরি সাগর লবণ আছে, ঠিক আছে, আমিও বলে গেছি দেখছেন। আর কস জীবনে একটা হচ্ছে সূত্র আছে। কবরে ভূত আছে, ঠিক আছে। ট্যান হচ্ছে টেরা লম্বা ভূত, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখতে পারেন, এটা জাস্ট ফর দ্য রেশিওস, ঠিক আছে। আর হচ্ছে সাইন কস ওটার উল্টা, এগুলো ইম্পর্টেন্ট। আর cot tan ইজ ইকুয়ালস টু সাইন বাই কস, cot ইজ ইকুয়ালস টু সাইন বাই কস বাই সাইন। ওকে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। আর হচ্ছে এই দুইটা যে ফর্মুলা, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, আর cot স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার মাইনাস 1। আর হচ্ছে ওই সেকের একটা আছে, সেক স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার, ঠিক আছে। সো ইয়া এই দুইটা দেখবেন। এখন আমি আপনাদের ত্রিকোণমিতির একটা বেসিক একটা ফর্ম ইকুয়েশন, মানে কি বলবো, সলভের নিয়ম বলে দেই। এটা আপনাদের সবাই বলে কিন্তু অনেকে ভুলে যায়। ট্রিগোনোমেট্রি কোনো ইকুয়েশন যদি সলভ না করতে পারেন, চোখ বন্ধ করে সাইন কসে চলে যাবেন। খুবই কমন একটা কথা, এন্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। 9-10 লেভেল এমন কোনো ম্যাথ নাই যেটা আপনারা সাইন কসে না যায় সলভ করতে পারবেন না। সো আপনি যদি মাথায় না থাকে এক্সাম হলে, কোন চোখ বন্ধ করে সাইন কসে চলে যাবেন। ওকে, সো এইখানে এইখানে এই যে 10 নাম্বার থেকে আপনার, আমি বলি 10 নাম্বার থেকে 21 নাম্বার বা 20 নাম্বার পর্যন্ত এই ম্যাথ গুলা মাস্ট ট্রাই করে যাবেন। এরপরে আসেন যে আপনার ভ্যালু বের করা আমি যেভাবে মনে রাখি, এটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে হয়তো আপনারা রিলেট করতে পারবেন। মানে টেকনিক্স এন্ড যে যেভাবে মনে রাখে, আমি যেভাবে মনে রাখি, সহজ কথা, সাইন সবার আগে, আগে সিরিয়ালটা মনে রাখেন, সাইন কস ট্যান, ঠিক আছে। So, সবার আগে আসবে সাইন, সাইন জিরোর জিরো, সবার আগে যেহেতু সাইন, সো এটার জিরোর ভ্যালু জিরো। এন্ড জিরোর ভ্যালু যেটার জিরো, এটা যে কোনো অনুপাতে জিরো ভ্যালু যেটার জিরো, সাইন কসের ক্ষেত্রে ওটা 90-র ভ্যালু 1 হবে, ঠিক আছে। আর যেটা 90-র ভ্যালু জিরো, ওটার জিরো ভ্যালু 1 হবে। এটা হচ্ছে ভাইস ভার্সা।
এরপরে আসেন 30°। যেহেতু সাইন আগে, সো ফার্স্টের 0-র পর 30°তে আমি নর্মালি এটা মনে রাখি যে সাইন 30 মানে হচ্ছে ফার্স্ট যে রেশিও সাইন, এটার ফার্স্ট ডিগ্রি হচ্ছে 0, তারপরে 30। তো ওইখানে আমি কোনো রুট দিব না। রুট না দেওয়ার রুট না দেওয়ার ছাড়া কি ভ্যালু আছে, একটাই ভ্যালু আছে, সেটা হচ্ছে হাফ। এরপর আসেন 45 মনে থাকে 1/√2 কস সাইন কস সেম। আর হচ্ছে 60-তে যেহেতু এটা পরে আসে, তাই এখানে হচ্ছে আপনার কি বলবো, স্কোয়ার রুট আসে। সো এখানে √3/2 আর 90-র ভ্যালু 1। এটা ঠিক উল্টাটাই হচ্ছে কস। একটা মনে রাখলে কিন্তু, আপনি যে আপুটা বলছেন যে ভ্যালু রাখবেন, একটু কষ্ট করে আপু একটা মনে রাখবেন, সাইন বা কস। বাকি সবকিছু আপনার এমনি হয়ে যাবে। যেমন tan এর দেখেন, সাইন 0 আগে বুঝেন, tan = সাইন বাই কস, ঠিক আছে? সো সাইনের ভ্যালু যা আসবে উপর থেকে আপনি সেটা টেনে একটা মানে মাথায় নিতে পারবেন। সো সাইনের ভ্যালু যখন 0, tan এর উপরে 0, তার মানে tan টোটালটা 0, তার মানে tan 0 মানে 0। আর দেখেন, আর tan 90 যেটা, ওইটার নিচে হচ্ছে আপনার cos, এন্ড cos 90 হচ্ছে আপনার 0। সো tan 90 কিন্তু আলটিমেটলি আপনার ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর এইখানে tan এর ক্ষেত্রে সাইনের উল্টা, যে ফার্স্ট যে রেশিওর ডিগ্রিটা আসে, মানে অ্যাঙ্গেলটা আসে 30°, ওইখানে আপনার একটা স্কোয়ার রুট আসবে এবং ওটা নিচে। সো হচ্ছে 1/√3, আর 45 তো 1, আর হচ্ছে 60 হচ্ছে √3, ঠিক আছে? And আমি যেভাবে মনে রাখছি সেটা আপনাদেরকে বললাম, আপনারা আপনাদের মতো টেকনিক্স বের করে নিতে পারবেন, বাট আমি বলবো যে অ্যাটলিস্ট একটার সবগুলা মনে রাখবেন। তো আমি সাইনের সবগুলা মনে রাখি, আপনারা সাইন বা কস যেকোনো একটা মনে রাখবেন। আর যদি পরীক্ষা হলে আপনারা আসলেই ভুলে যান, তাহলে হচ্ছে যদি একটা মনে থাকে, তাহলে আপনি tan, cot, secant, cosant যেটারই হোক আপনি বের করতে পারবেন, ঠিক আছে? তো আমার সাজেশন থাকবে একটা অবশ্যই একটু কষ্ট করে দেখেন, একটু কষ্ট তো করতে হবে, রাইট? এত বড় একটা জায়গায় যেতে চান আপনারা, একটু কষ্ট করবেন না? ওকে, সো মান নির্ণয় করো। এইটা আপনারা যত প্র্যাকটিস করবেন ইজি হয়ে যাবে। এখান থেকে আমি যদি বলি, এখান থেকে আপনারা 8 নাম্বার থেকে 30 নাম্বার পর্যন্ত আপনারা যে কটা অঙ্ক করেন, নাইলে হচ্ছে আপনারা অ্যাটলিস্ট সলিউশন গুলো দেখে যান, ঠিক আছে? সো ট্রাইগোনোমেট্রি নিয়ে কারো কিছু বলা থাকলে বলতে পারেন, এটা একটু ইম্পর্টেন্ট টপিক, অনেকেরই প্যারা হয়। হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, যাই হোক, আধা ঘন্টা তো আমি একটু বকবক করলাম, এবার একটু আপনাদের রেসপন্স শুনি। তো বেসিক্যালি আমি এতক্ষণ পর্যন্ত ভাইয়া যা পড়ালাম। ভাইয়া আচ্ছা আপু, জিওমেট্রি নিয়ে একটু আলোচনা করলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, বাট আমি যেটা বলতেছিলাম, কথা বলার আগে অবশ্যই হ্যান্ড রেজ করে নেবেন, দ্যাট ইজ এ গুড ওয়ে, ঠিক আছে? ম্যানার্স গুলো মেনে রাখা ভালো। এনিওয়েজ, তো হ্যাঁ, এখন আপনারা বলেন এই টোটাল মানে যতটুকু পড়াইছি এগুলা নিয়ে, আপনাদের ম্যাথ রিলেটেড নিয়ে আর কি কোশ্চেন আছে, আপনাদের সাথে একটু আমি ইন্টারঅ্যাক্ট করি, তারপরে আমি বাকিটুকু পড়াচ্ছি। প্লিজ কেউ কিছু কথা বলার আগে হ্যান্ড রেজ করবেন। আর যদি কারো কিছু বলা না থাকে, দেন আই উইল কন্টিনিউ অবভিয়াসলি। হ্যাঁ, ওইখানে অনেক কঠিন ম্যাথ দেওয়া ভাই, এই যে আপনার প্রিজম, যেগুলা প্রিজম এলমেট যা যা বুংচুং আছে, অনেক কঠিন কঠিন ম্যাথ দেওয়া। সো করতে পারেন, বাট আমি বলবো এত কঠিন করে, ওই যখন আপনারা কঠিন ম্যাথ করবেন তখন আপনার মনে হবে যে এই এক্সামটা খুব কঠিন, ঠিক আছে? বাট আমি আপনাদেরকে খুব সহজ করে দেখাচ্ছি, তো সহজ করে দেখলে জিনিসটা সহজ। মেন্টালিটি ম্যাটার্স, ঠিক আছে? এই এক্সামে সবাই, আমি বললাম তো 9-10 ম্যাথ সবাই পারে, কিন্তু ওই এক্সাম হলে যায় লিখে দিয়ে আসাটা হচ্ছে মেইন প্যারা বা মেইন বিষয় আর কি। ম্যাথ কোয়েশ্চেনের বোথ বাংলা and ইংলিশ ভার্সন থাকবে। হ্যাঁ, আপনার বাংলা ভার্সনের বাংলা কোয়েশ্চেন, ইংলিশ ভার্সন ইংলিশ কোয়েশ্চেন। আর কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করলেই হবে। আহ হবে, বাট হচ্ছে ফর সেফটি রিজন আমি বলবো যে বই থেকে বা হচ্ছে এক্সট্রা কিছু ম্যাথ করে যান। জেনারেল ম্যাথ থেকেই আসে না, জেনারেল ম্যাথ থেকে আসে, হায়ার ম্যাথ থেকে আসে না। আচ্ছা, যে আপনারা বললেন যে জিওমেট্রি, কোন জিওমেট্রি পার্টটা একটু বলবেন?
কোনটা ইম্পর্টেন্ট আসে মানে প্রত্যেক বছর আমি আচ্ছা দেখলাম আচ্ছা হচ্ছে তো দূরত্বের অঙ্কটা বেশি আসে তো হুম হুম এক্সট্রা কোনটা আসে এটা একটু জেনারেল বললে পুরো ভালো বই হতো দিয়ে ফুল কমপ্লিট দিয়ে যাওয়া এনাফ হবে নাকি? সাবিত, তোমার কথা একটু জোরে বলো, বুঝতেছি না। সাবিত, ইউ সেড রাইট নাকি ভুলে কথা বলো? এনিওয়েজ, ঠিক আছে, সো চলেন আমরা যাই। আচ্ছা, হ্যাঁ, এই যে এই পার্টটা, ঠিক আছে, ট্রিগোনোমেট্রির সাথে ম্যাচ করে দিয়ে এখান থেকে কোশ্চেন আসে নর্মালি, যেটা দূরত্ব উচ্চতা। এটা ছাড়াও ওই যে 7 চ্যাপ্টার যেটা বলতেছিলাম রেখাবন ত্রিভুজ, যেটা থেকেও জিওমেট্রি কোশ্চেন আসে। সো এটা জিনিসটা দেখি, এটা কিভাবে সলভ করা যায়, কোনগুলা পড়বেন। সো সহজ কথা, এই এই চ্যাপ্টারে চিট কোড হচ্ছে আপনারা কষ্ট করে যেটা কোশ্চেন দিছে ওটা একটু কষ্ট করে চিত্র আঁকবেন। আপনার এক্সাম হলে জায়গা থাকবে, মানে এখন তো যেহেতু আলাদা খাতা দেয়, সো আপনি জায়গা পাবেন। কষ্ট করে যেই কোশ্চেনটা দিছে ওটা একটু চিত্র আঁকবেন, ঠিক আছে? অনেকে চিত্র আঁকে না, চিত্র না এঁকে কোশ্চেন সলভ করতে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়, ট্রাস্ট মি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়। দরকার নাই, আপনি একটু ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়বেন, কোশ্চেন দিকে আপনি হচ্ছে আপনার অ্যান্সার স্ক্রিপ্টে চিত্রটা আঁকেন। চিত্র আঁকার ম্যান্ডেটরি না, বাট আপনার জন্য জিনিসটা খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? সো যা বলছে সেটা চিত্র আঁকবেন, এরপর দেখবেন কোথায় কি অ্যাঙ্গেল আছে, কোন রেশিওর সাথে যায়, ভেরি ইজি। এইখানে আপনি এই উদাহরণ 5, 6 এই দুইটা দেখেন। আর যদি অ্যান্সারে এক্সারসাইজে যাই, এক্সারসাইজে আপনারা 10 থেকে সবগুলা দেখতে পারেন, কারণ সবগুলো আলটিমেটলি একই ধরন ধাঁচের অঙ্ক। আর হচ্ছে এইটার সাথে হচ্ছে ট্রিগোনোমেট্রি যেহেতু রিলেশন আছে, সো হয় ট্রিগোনোমেট্রির সাথে এটা অ্যাড করে দিতে পারে, বা ট্রিগোনোমেট্রি আলাদা দিতে পারে, এটাও আলাদা দিতে পারে, ঠিক আছে? ওইটা ডাজন্ট ম্যাটার, দুইটাই আপনাদের বললাম। আর হচ্ছে যেটা বললেন জ্যামিতির জন্য এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এই যে রেখাকোণ ত্রিভুজ। এখানে আপনার এই যে 6.3 যে চ্যাপ্টারটা, এটার একটু, আমি যেটা বললাম এটার এক্সারসাইজ গুলো আপনারা যদি নাও করেন, কষ্ট করে একটু অ্যান্সার গুলো দেখে যাবেন যে কিভাবে সলভ করে, ঠিক আছে? তাহলে আপনার জন্য ইজি হবে। আর থিওরেম গুলা দেখেন, দ্যাটস অল। আর কিছু সত্যি কথা বলতে নাই। এটা কোনটা, 2 চলক বিশিষ্ট সমীকরণ, এটা হয় আপনার 1 চলক বিশিষ্ট না আসতে পারে, নাহলে 2 চলক বিশিষ্ট আসতে পারে, হোয়াট এভার। এইটার যে সলভ করার যে টেকনিক্স গুলা, ইংলিশে কি বলে ভুলে গেছি আমি, বাংলায় তো প্রতিস্থাপনার অপনয়ন বলতো। আমি কিন্তু বাইরে বাংলা ভার্সনের, এন্ড আমি হচ্ছে সিভিল কলেজের। সো আপনারা যারা সিভিল কলেজ নিয়ে প্যারা খান, প্যারা খাওয়ার কিছু নাই ভাই। ওকে, সো কিভাবে কি সলভ করে এটা, সরল সহ সমীকরণ, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, লৈখিক পদ্ধতি। সো 4টা পদ্ধতি থেকে আপনারা সলভ করতে পারেন। এইখানে আমি বলবো যে আর কিছু দেখেন না দেখেন, উদাহরণ দেখেন না দেখেন, আপনি খালি এই যে অনুশীলনী ম্যাথ গুলো দেখবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ভেরি ইজি। লৈখিক পদ্ধতি নট ইম্পর্টেন্ট, এটার থেকে আসে না, বাট এইটাই আপনার অন্যান্য কোন নিয়মে সলভ করা আসতে পারে। 12.2 আর 12.3 এর ম্যাথ গুলা দেখে যেতে পারেন। আর হচ্ছে এটা কত, 12.4 মোস্ট প্রবাবলি, হ্যাঁ 12.4 থেকে অনেক সময় আসে যদি আপনার কোয়েশ্চেনটা কঠিন করতে চায়, বাট নর্মালি আসে না। ফাইনাইট সিরিজ ইম্পর্টেন্ট, আর এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট বলতে 70% ইম্পর্টেন্ট, অনেক সময় আসে, অনেক সময় আসে না। অ্যারিথমেটিক সিরিজ, অ্যারিথমেটিক সিরিজের যে ফর্মুলা গুলো আছে, এন টার্ম বের করা, তারপর হচ্ছে এস এন যেটা হচ্ছে সাম অফ এন টার্ম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এন্ড এইটার হচ্ছে আপনারা একটু কষ্ট করে এটা ডেরিভেশনটা দেখেন, ডেরিভেশনটা আসবে না, বাট এটা আপনার জানাটা জরুরি। হ্যাঁ, অলরাইট, এই উদাহরণ 6টা দেখেন, তাহলে মোটামুটি সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনার ও এক্সারসাইজে এন টার্ম বের করে আপনারা পারবেন একবার দেখলেই। 13 থেকে 24 পর্যন্ত ম্যাথ গুলো দেখেন, দ্যাট ইজ অল ফ্রম দিস। আর হচ্ছে ধারা বিভিন্ন সূত্র, এটা হচ্ছে ওই যে এন স্কোয়ার বের করার, এন কিউব বের করার। সো এগুলার দেখতে পারেন। আর হচ্ছে জিওমেট্রিক সিরিজ, যেটা এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে
ফাইনাইট জিওমেট্রিক সিরিজের কিছু ঝামেলা আছে যেটা ইনফিনিট সিরিজে নাই। সো ইনফিনিট সিরিজ আমার কাছে ইজি লাগে ফাইনাইট সিরিজের থেকে, কারণ এটা অনেক বুমচুম। এসএন এর দুইটা সূত্র মোস্ট প্রবাবলি, আর এর ভ্যালু 1 এর থেকে কম হইলে একটা, বেশি হইলে একটা, দুইটাই মনে রাখতে হবে। এখন মনে রাখবেন কিভাবে এটা একটু যদি বলি। আর যখন 1 এর থেকে, সহজ কথা, আর যখন 1 এর থেকে বেশি তখন আর আগে হবে। এই দেখেন, আর এর মান যখন 1 এর থেকে বেশি তখন আর আগে হবে, আর আর একটু দিবার এন তো থাকবে, নিচে 1 আর মাইনাস এন, আর মাইনাস 1, আর তার আগে একটা এই যে এখানে একটা এ আছে, এই যে এটা আপনারা ভুলে যান না, এটা অনেকবার ভুলে যায়, ঠিক আছে? তাড়াতাড়ি করতে যায়, এটা মনে রাখবেন। তো এই উদাহরণ 12-র এক্সাম্পলটা করতে পারেন। আর হচ্ছে এখান থেকে যদি বলি, একটু কষ্ট করে 5 থেকে 25 পর্যন্ত দেখেন আপনারা, এই আর কি। তো এরপরে চ্যাপ্টার গুলা যদি আসি, এটা থেকে আর কি আসবে, এর থেকে কিছু আসার মতো নাই। পরিমিতি থেকে আসতে পারে, জাস্ট ফর্মুলা গুলা আপনারা মুখস্থ করে যান, আসুক আর না আসুক, বাট খুবই চান্সেস কম। আর স্ট্যাটিস্টিক্স তো বাদ দিলাম। সো ইয়া, মোটামুটি এই হচ্ছে আপনাদের টোটাল রাউন্ড আপ, ঠিক আছে? যে কিভাবে কি চ্যাপ্টারের কি কোয়েশ্চেন সার্কুলেটস হয়, কোনগুলা দেখবেন আপনি। আমি আরো একটু কথা বলবো, ততক্ষণ আপনাদের একটু কোয়েশ্চেন নেই। মাইশা আপু হ্যান্ড রেজ করছেন, বলেন। ভাইয়া, লাভ ক্ষতির অঙ্কগুলো দেখেছি এর আগের বোর্ডে আসছে, এবার ইম্পর্টেন্ট হুম কোনগুলো এগুলো হুম একটু হুম। বললে ভালো হতো। আচ্ছা, লাভ ক্ষতির জন্য যদি আপনারা একদম বই থেকে অ্যান্সার করতে চান, তাহলে একটু কষ্ট করে আপনার যে একচলক বিশিষ্ট সমীকরণ মোস্ট প্রবাবলি ওই চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টার না কোন চ্যাপ্টারে দেখলাম আমি ভুলে গেলাম। এটা তো নাই। আর কোথায় দেখলাম একটু মনে করাই দিবেন কেউ? 3.5 এ। হ্যাঁ, ও 3.5, সরি সরি, 5। আমি আসলে অনেকদিন ধরে কাছে নাই। ওকে, ইয়েস। সো এইখানের ম্যাথ গুলা দেখতে পারেন, এইখানে কিছু লাভ ক্ষতির ম্যাথ গুলা, কিন্তু ট্রাস্ট মি এগুলো অনেক কঠিন, ঠিক আছে? আসলে অনেক কঠিন, এত কঠিন আসে না। আপনি যেটা করতে পারেন, চোখ বন্ধ করে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন গুলা সলভ করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার মোটামুটি একটা একটা আইডিয়া হইছে যে এই লাভ ক্ষতি থেকে কি ধরনের ম্যাথ আসবে। And আমি যতদূর যদি দেখছি, লাভ ক্ষতি থেকে এই ফর্মুলা হচ্ছে যত না আপনার ইউজ করতে হবে, তার থেকে বেশি আপনার কমন সেন্স দিয়ে যদি আপনি ম্যাথ গুলো সলভ করার ট্রাই করেন, জিনিসগুলো আরো ইজি এন্ড এফিশিয়েন্ট হবে, বুঝছেন? ওকে, এখন বলেন, আপনাদের টোটাল চ্যাপ্টার রাউন্ড আপ গুলা দিলাম কিভাবে চ্যাপ্টার ওয়াইজ। এখন আপনারা আপনাদের যা ইচ্ছা মন চায় কোয়েশ্চেন করতে পারেন, বাট যেটা মেইনটেন্স ছিল যে মাইক অন, মানে হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করবেন, আর হয় চ্যাটে কোয়েশ্চেন করবে। আমি একটু 1 মিনিট ব্রেক নিই, মানে আমি একটু অনেকক্ষণ কথা বলছি, তো 1 মিনিট আমি ব্রেক নিয়ে আপনারা কোয়েশ্চেন গুলো চ্যাটে দেন, বা যা যা কোয়েশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন।
অলরাইট, সরি ফর দ্য ইন্টারাপশন। আমি আগে একটু মেসেজের কোয়েশ্চেন গুলো নেই। আচ্ছা, আব্দুল্লাহ হাসান অনয়, আছো তুমি? আব্দুল্লাহ হাসান অনয়, মানে মাইক অন করলে ভালো হতো, তোমার সাথে একটু কথা বলতাম। তোমার নামটা খুব সুন্দর, অনয়। এনিওয়েজ, তুমি যে এতগুলা বইয়ের নাম জানো, আমি নিজেই এতগুলা বইয়ের নাম জানি না, সত্যি কথা। তোমার কাছ থেকে শুনলাম যে হেলিকপ্টার নামেও বই আছে। ওকে, পুরা বুক ঠিক করে করলে তো আর কিছু লাগবে না। হ্যাঁ, আপনি যদি পুরা বুক খাটটা খাইটা করতে চান করতে পারেন। অ্যালজেব্রা নিয়ে একটু বলে। আচ্ছা ঠিক আছে, বলতেছি কোন সাবজেক্ট ফার্স্ট অ্যান্সার করলে বেটার হবে টাইম নিয়ে। আমি ফার্স্ট বলবো যে ফার্স্টে ম্যাথ অ্যান্সার করেন, ঠিক আছে, কারণ ম্যাথে টাইমটা বেশি লাগে। আর হচ্ছে শর্টেস্ট পড়তে পারে, যেহেতু একটু টাইমটা, সত্যি কথা বলতে বলবো না যে অনেক বেশি টাইম। তো ট্রাই করবেন একটু স্পিডে কাজ করার। ম্যাথ বাদে একটা কোয়েশ্চেন করি, ইডিয়মস এন্ড ফ্রেজ কিভাবে অ্যান্সার করতে হবে, এগুলোর মিনিং লাগে জানেন। এখন ইডিয়মস এন্ড ফ্রেজ যদি আপনার আসে, তা খুবই কমন গুলো আসবে, এটা নিয়ে আপনারা কালকে আরো জ্ঞান পাবেন, সমস্যা নাই। হাউ টু ম্যানেজ টাইম এফিসিয়েন্টলি। আচ্ছা, ম্যানেজ টাইম এফিসিয়েন্টলি, এখন এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 4টা ভার্ব তো, ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা। আমি বলবো যে ভাই আবারও সেই একই কথা, ম্যাথ আর ইংলিশ থেকে 60% মার্ক সিকিউর করেন আপনার। আর পরীক্ষা শেষে আপনি হাসি মুখে বের হয়ে যেতে পারবেন যে আপনি চান্স হয়েছে, এটা ফার্স্ট কথা, ঠিক আছে। ওকে, সো হচ্ছে, আর যদি বলেন টাইম ম্যানেজমেন্ট, যেটা ম্যাথ আগে শুরু করতে পারেন, যেটা আমি করছিলাম, কারণ ম্যাথে একটু টাইম বেশি লাগে। আর ম্যাথে যদি কোনোটা না পারেন, স্কিপ করে পরে যাবেন। ইংলিশ, তারপর ম্যাথের পরে আমি ইংলিশ দিছিলাম, তো ইংলিশ দিতে পারেন, কারণ ইংলিশটা ইজি হয়। রাইটিং টাইটিং করে এরপরে আপনারা বাংলা, জিকে সবার লাস্টে দিতে পারেন, কারণ জিকে ইজ এ ভেরি শিট থিং, ঠিক আছে। এটা করতে পারেন, আর আবার পরে ঘুরে এসে যদি ম্যাথ বাকি থাকে, ম্যাথ সলভ করতে পারেন। আমি যেটা বললাম যে 3.5 এর ম্যাথস গুলা ফিনান্সিয়াল রুলস ওয়াইজ করা যায়, বাট এইচএসসি কোন রুল অ্যাপ্লাই করবেন না আপনারা। এইচএসসি যে ফর্মুলা, ওগুলো অ্যাপ্লাই করবেন না। আচ্ছা, হেলিকপ্টার ট্রাই করো, ও সরি সরি, আমি ভাবছি হেলিকপ্টার এটা বইয়ের না, মানে আমার নিজেরই আসলে গেছে। ওকে, এনিওয়েজ, একজন অ্যানালাইজ করছেন, নাজমুস, বলেন ভাই। আচ্ছা ভাইয়া, আমি আগে পরে তো আর্মিতে দেই নেই তো। আর্মিতে হুম। বলে যে কোনো জায়গায় বসে এক্সাম দেয়, মানে সিট প্ল্যানিং থাকে না কোনো? না, সিট প্ল্যানিং থাকে না, আমি যতদূর আমার সময় যাচ্ছিল, আবার থাকতেও পারে। না, প্রিভিয়াস 95-এ আমার এক ভাই দিছিল, তো সে হ্যাঁ, বললো কি যে যাইয়ে রুমের ভিতরে এক জায়গায় বসলেই হইলো। হ্যাঁ, আমিও তাই করছিলাম। সো ইয়া, এখন সমস্যা কি হয়েছে সেটা বলেন। সমস্যা হলো ভাইয়া, ওরা বলে ফ্রেন্ডরা মিলে একসাথে বসে পরীক্ষা দিছে। আচ্ছা, আমি এইটা, ওই যে একজন বলছে মেসেজে, এই জিনিসটা অনেকটা ডিপেন্ড করে আপনার ওই যে ইয়ের উপর, সেন্টারের উপর। এক এক সেন্টারে দেখবেন এক এক রুলস। আমাদের সেন্টার রুলস ছিল না, বাট ওই যে উনি বললো যে উনার রুলস ছিল, ঠিক আছে। সো এটা ডাজেন্ট ম্যাটার, যদি আপনার ফ্লেক্সিবিলিটি দেয় আপনারা ওইভাবে বসতে পারেন, বাট ভুলেও এক্সাম হলে এদিক সেদিক তাকাবেন না। আপনি কোথায় এক্সপেল হয়ে গেছেন আপনি নিজেও বুঝবেন না। এই জিনিসটা, আমি তো একাডেমিতে ছিলাম, আপনাদের আমি বলি, পুরা আর্মিতে সবচেয়ে খারাপ হচ্ছে ক্রাইম হচ্ছে মার্ডার। কোন একটা কোর্সমেট বা হচ্ছে রিলেটেড কাউকে মার্ডার করা, নিজেদের কাউকে, ঠিক আছে। সেকেন্ড হাইয়েস্ট ক্রাইম হচ্ছে এক্সাম হল ভায়োলেশন। এটা আপনারা মাথায় নিয়ে এক্সাম হলে ঢুকবেন। দিস ইজ নট বিসিএস, দিস ইজ নট অ্যাডমিশন টেস্ট, আগেই বলেছি। এটা অ্যাডমিশন টেস্টে অনেকে দেখাদেখি করতে পারে, আশেপাশে মানুষের দেখায়, দ্যাট ইজ ওকে, হয়। ভুলেও ট্রাই করেন না এই এক্সামটায় ঘাড়টা ঘুরাইতে। ট্রাস্ট মি, একাডেমিতে যদি আপনারা যান দেখবেন একাডেমিতে এক্সাম কিভাবে হয়। মানে ওইখানে লাইক আমরা ভয় পাইতাম যে আমরা যদি ভুলেও, মানে আদার্স কোনো কারণেও ঘাড় ঘুরে আমাদেরকে এক্সপেল করে দেয় কিনা। সো এই মেন্টালিটি থেকে বাইরন, মানে যদি কারো মেন্টালিটি থাকে যে আমি পরে ওই এক্সাম হলে, প্লিজ ভাই একটু আপনার এক্সামটা দরকার। ইংলিশে প্যারাগ্রাফ কত ওয়ার্ড বা হবে? সবার ইংলিশ নিয়ে কোশ্চেন, দাঁড়ান কালকের ইংলিশ কোশ্চেন আসবে, ইংলিশ ক্লাসে আমিও থাকবো, দেখি কি করেন আপনারা। প্যারাগ্রাফ কত ওয়ার্ড লেখা লেস্ট হবে? জিকে অ্যান্সার শর্টকাট দিলে ভালো হবে নাকি? জিকে অ্যান্সার শর্টকাটে দিবেন, আর প্যারাগ্রাফ ট্রাই করবেন 2 পেজে লেখার।
ভাব সম্প্রসারণ প্যারাগ্রাফ ওইগুলো অ্যাপ্রক্সিমেটলি কত ওয়ার্ড লিখা হবে? এটার ওয়ার্ড জানি না, ভাব সম্প্রসারণও 2 পেজ লিখতে পারেন, বাট খুবই কম্প্যাক্ট রাইটিং হইতে হবে। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন 2 জন, দেখি। ভাইয়া নাজমুল স্যার। যে যে আমি হ্যাঁ, ভাই আমি বলি, ভাই আমাদের হ্যাঁ কি বলো। সব প্রশ্ন কি মানে ইংলিশে করা থাকবে নাকি বাংলায় থাকবে? আপনি বাংলা ভার্সন বাংলায় থাকবে। ও, বাট নেভিতে আপনার জিকে থেকে শুরু করে আপনার সব কোশ্চেন ইংলিশে ছিল, বুঝছেন? নেভি তো, এটা তো নেভি, এটা তো আর্মি, মানে ওটা তো নেভি আর এটা তো আর্মি ভাইয়া। ও আচ্ছা ভাই। আচ্ছা তাজুল, তুমি একটা কি কোশ্চেন করছিলে ওটা আমাকে মনে করায় দাও তো। ও, ওইটা এটা হলো মানে এই যে যে 8 থেকে 10 হাজার মানে স্টুডেন্ট যে পরীক্ষা দিবে, হ্যাঁ। ও ইয়েস, গট ইউ। আচ্ছা শোনো, আমি তোমাদের একটু রিয়েলিটি চেক দিই, ঠিক আছে? মানে আমি গতকাল গ্রুপের ম্যাচটা দেখে এতটাই অবাক হইছি, আমি পরে যে তোমাদের আরেকটা তামিমকে ম্যাচ দিয়েছিলাম যে মানে পোলাপাইন কইতেছেটা কি। সেটা হচ্ছে আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে, বাট আমি কাউকে নো হেট টুয়ার্ডস ইউ গাইজ, বাট ট্রাস্ট মি, একটু আমাদের কথা একটু শুনেন আপনারা। সেটা হচ্ছে, আমি বলবো প্রিলিতে যদি আপনি 50% মার্কস সিকিউর করতে পারেন, 50-এরও কম, 45% মার্কস সিকিউর করতে আপনি সুন্দর হাসি হাসি খুশি খুশি বলতে পারেন যে আপনি চান্স পাবেন। 50% ইজ সেফ, 60% অনেকেই অ্যান্সার করতে পারে না। আমি তো এক্সাম হল দিয়ে বের হয়ে আমি তো গুনতেছিলাম যে আমার 60% হয় কিনা, ঠিক আছে? আমি যদিও অনেক আগে দিছি ভাই, 92, অনেক আগে 91। সো এখন একটু চেঞ্জ হয়েছে, বাট ট্রাস্ট মি, আপনার 50% যদি মার্কস যদি সিকিউর করতে পারেন, অনেক সেফ, অনেক সেফ। এত কষ্ট করে এটাকে এত কঠিন করা দরকার নাই, এখানে জাস্ট পাস করতে হয়। এন্ড পাশের মার্কসটা এখানে বলা হয় না, ঠিক আছে? জিনিসটা চেঞ্জ হয়। আর যেটা বললেন যে ওই যে 8,000 থেকে 2,000 টি কেন, দিস ইজ দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এখন আমি ধরেন এখানে অনেকেই ভার্সিটিতে থাকতে পারেন বর্তমানে, ঠিক আছে? আবার অনেকে এইচএসসি অ্যাপিয়ারিং করতে পারেন, যারা এখনো বুঝেন নাই যে আসলে পড়ালেখা কি জিনিস। আমাদের দেশে যেটা করা হয়, এইচএসসি লেভেলে এসএসসির পর একটা, প্রায় এইচএসসির পর একটা প্রায় 5 গুণ একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়। অ্যান্ড ওই সিলেবাসের আগামাথা কিছু আমরা বুঝি না। পরে আমাদের ওইটা জাস্ট গলদকরণ করতে হয়, করে আমরা এইচএসসি এক্সাম দেই। 9-10 এর যে বেসিকটা আমাদের হওয়ার কথা ছিল, সেটা হইলো কি হইলো না ওইটা ডোন্ট কেয়ার। ঠিক আছে? আমি চাইলে আমি ১ ঘন্টা আমাদের এডুকেশন সিস্টেমে গালি দিতে পারি। অ্যান্ড আমি দেই, আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, আমি বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে খুবই ফেড আপ। যখন বাইরে আপনি এক্সাম দিতে যাবেন, কোনো অ্যাডমিশন টেস্ট বা এই ধরেন বিদেশের এক্সাম বা এই যে মিলিটারি এক্সাম, আপনি তখন নিজেই বুঝবেন যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম কত শিট। ঠিক আছে? সো আমাদের যেটা পড়ার দরকার সেটা পড়ানো হয় না। যেটা পড়ানো দরকার না সেটা অতি এক্সাজারেট করে পড়ানো হয়। সো যাই হোক, একটু বাইরে চলে গেছিলাম। যেটা হচ্ছে বিষয় এই যে আপনাদের আ ৮,০০০ থেকে ২ জন টিকে কেন? কারণ হচ্ছে 9-10 এ তো আমাদেরকে বেসিক শিখানো হয় না। 9-10 এ আমাদের শিখানো হয় কিভাবে কোয়েশ্চেন সলভ করে। ঠিক আছে? ওই যে টেকনিকস, ঠিক আছে? টেকনিকস ঠিক আছে শিখবেন। বাট আগে আপনার বেসিকটা শিখতে হয়। a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা কিভাবে আসছে, এটা যদি আপনার ডেরিভেশন ধরেন এখন নাই আসতে পারে। কিন্তু ডেরিভেশন যদি জানেন, তাহলে a প্লাস b হোল স্কয়ার রিলেটেড যে কয়টা ম্যাথ আছে আপনি সব জানতে পারবেন। একজন বললেন যে জ্যামিতি। আপনি যদি জীবনেও থিওরেম না বুঝেন, থিওরেম সলভ করে কিভাবে, আপনি জীবনেও জিওমেট্রির এক্সারসাইজ সলভ করতে পারবেন না। ঠিক আছে? সো জিওমেট্রি জিনিসটা আরো কনসেপচুয়াল। সো এগুলা এভাবে আসে। মানে আমাদের না আসলে ওইভাবে ডেভেলপ করা হয় না। আমাদের নিজেদের ডেভেলপ করা হয়। আমাদের ঢাকার অনেক ভালো স্কুল কলেজ আছে, অনেক ভালো টিচার আছে। দে আর এক্সেপশনস। বাট মেক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে ওইভাবে ডেভেলপ করা হয় না। এই কারণে আমরা এটা মিস করে যাই আসলে। এটা আপনারা বাইরে এক্সাম দিতে গেলেই দেখবেন। মানে বুঝতে পারবেন যে আসলে আমাদের সমস্যাটা কোথায়। কেন অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে 10% পাস করে? কেন আর্মিতে এই রিটেন এক্সাম? আমি তো বললাম, আমাদের সামনে অফিসাররা ডিরেক্ট বলছিল, মানে আমাকে সামনে অফিসার ডিরেক্ট বলছিল যে, যে এই রিটেন এক্সামে পাস করতে পারে না, হি ইজ এন ইডিয়েট। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই এক্সাম না পাস করতে না পারার তো কিছু নাই। ঠিক আছে? এটা কেউ না, মানে এইচএসসি পাস করা ছেলে, সে না পড়ে বসলেও সে পাস করবে। করা উচিত। ওই হাউ টু গেট জিপিএ 5, মানে আপনি শিখলেন না শিখলেন দ্যাট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করা যায়। ইউজ করা গেলে কোন ধরনের ক্যালকুলেটর? আমি বলব যে, আমি গতকাল গ্রুপে বলছিলাম, এরপরে আমি একটা মারা খাইছি। যাই হোক, যে FX 100 MX আপনারা নিয়ে যেতে পারেন। এর থেকে কঠিন কিছু আসবে না, ট্রাস্ট মি। FX 911X নেওয়ার কিছু নাই এখানে। 100 MX নিয়ে যেতে পারেন। যদি ইউজ করতে দেয় ভালো, না ইউজ করলে ইউজ করবেন না। ঠিক আছে? আর সো এমন আরেক হবে না যে, আমি একটু বলি, হুম, মানে এমন হবে না যে হুম, ম্যাথ গুলা হাতে কলমে করতে পারবেন না, যদি ক্যালকুলেটর নিয়েও হ্যাঁ, যায় পারবেন। অবশ্যই। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করছেন, বলেন আপু। আচ্ছা, নামাই ফেলছে।
নদী নৌকার ম্যাথ গুলা কেমন ইম্পর্টেন্ট? নদী নৌকার ম্যাথ গুলা ওই হচ্ছে আপনার ভ্যারিয়েবল দিয়ে সলভিং আসতে পারে, এছাড়া এটা ফিজিক্সের নদী নৌকার ম্যাথ আসবে না। সো ইয়া, ভাইয়া আমার একটা মানে পার্সোনাল কথা প্রশ্ন ছিল, যদি মানে হ্যাঁ মাইন্ড না করেন তাহলে। বলেন, সমস্যা নেই, আমি মাইন্ড করি না। এই যে আপনারা তো মানে গ্রুপের মধ্যে অনেকজন এক্স অফিসার গ্রেড আছেন বা হ্যাঁ অনেক জায়গাতেই আছে, এগুলো কি হ্যাঁ একাডেমিতে গিয়ে কি অনেক বেশি ইনজুরি হয়, নাকি কেন এত মানুষ বের হয়ে যায় এত একটা ভালো জায়গা থেকে? আহ, আপনাদের আমার কোর্সের রিলেটিভ বললে সমস্যা হচ্ছে আপনারা আর একাডেমিতে যাইতে যাবেন না, যাই হোক এটা না বলি। হয়, হ্যাঁ ভাই, একাডেমিক ট্রেনিংটা আসলে খুব টাফ ভাই, আসলে সত্যি কথা, মানে আসলে অনেক টাফ, মানে এটা আনবিয়ারেবল এন্ড আনইমাজিনেবল। সো ভাই দেখেন, একটা জিনিস হচ্ছে কি, আপনি যে এই যে ধরেন 21 থেকে 22 বছর বয়স, না হলে 23-24 বছর বয়সে আপনি একটা ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট জব হোল্ডার হয়ে যাচ্ছেন। এই যে আমার সিনিয়র বা আমার কোর্সমেটরা, ওরা এই ডিসেম্বরে বের হয়ে যাবে, ওদের বয়স কত হবে? 24-25, বাট দে হ্যাভ এ গভর্নমেন্ট জব এন্ড আই হ্যাভ নাথিং। ঠিক আছে, মানে আমি যদিও রিটায়ার্ড। সো ইয়া, ওইটা যখন আপনি এই বয়সে এত বড় একটা জায়গায় যেতেছেন, তখন আপনার কষ্টটাও কিন্তু ওই লেভেলে করতে হবে। এন্ড এটা আপনাদেরকে বলি, আপনাদের জানেন কি জানি না বা কিভাবে নেবেন, বাংলাদেশ মিলিটারি একাডেমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেনিং দেয়। যদিও বাংলাদেশ আর্মির ট্রুপস ভালো না, কিন্তু ট্রেনিংটা দেয় 100-100। কারণ বাংলাদেশ আর্মি আসছে হচ্ছে পাকিস্তান আর্মি থেকে। সো পাকিস্তান আর্মি যে ট্রেনিংটা, ওটা ওয়ার্ল্ডের সবচেয়ে টাফ ট্রেনিং। ওইখানে মানে ওটা ব্রুটাল ট্রেনিং, ওইটারই ছত্র ছায়া বা ছাপ হচ্ছে বিএমএ। সো এখানে ট্রেনিংটাও খুবই টাফ, আসলে সত্যি কথা, মানে অমানসিক ভাই। আচ্ছা, আমার বের হয়েছি কারণটা বলি, যে এটা অনেকেরই কমন কোশ্চেন, যে আমার হচ্ছে ব্লাডে প্রবলেমস। সো আমি যখন জয়েন করি তখন আইএসএসবি তে আমার ব্লাডে প্রবলেমটা হয় না, মানে ধরা পড়ে না, কারণ আমি ক্যারিয়ার। ঠিক আছে, ইজ দ্যাট ইজ কল হিমোগ্লোবিন ই ট্রেট, মানে হিমোগ্লোবিনের ই পোর্শনটা একটু কম থাকে। সো ওইটা পরে 6 মাস যাওয়ার, মানে 6 মাস যাওয়ার পর ফার্স্ট টাইম লাস্টের দিকে আমার একটু প্রবলেম শুরু হয়, মানে বডি স্লো ডাউন করা শুরু করে। এরপরে আমি যখন একটা অন্য কোনো একটা সিচুয়েশনে ব্লাড টেস্ট করা যায়, তখন ধরা পড়ে। তো এরপর আমার ফ্যামিলি আর আমার চাই নাই যে আমি যাতে কন্টিনিউ করি, সো এই কারণে আমি বের হয়েছি। কারেন্টলি আমি এখন এমআইএসটি তে আছি, কেউ যদি এমআইএসটি এর আশেপাশে থাকেন বা এমআইএসটি কখন আসেন, আমার সাথে দেখা করতে পারেন। আই এম ভেরি ওপেন। ওয়ান থিং ইউ গাইজ উইল গেট ফ্রম দিস ওসিএস, এটা আমি আপনাদেরকে একটু বলি, হয়তো আপনাদের প্রমোশন লাগতে পারে, বাট হোয়াটএভার ইজ ট্রু, যে আমরা যারা ওসিএস ইনস্ট্রাক্টর আছি, আমরা কিন্তু খুবই ফ্রি। ঠিক আছে, আপনারা যে কেউ চাইলে আপনাদের আমাদের যে কোনো সময় নক দিয়ে হয়তো আমরা একটু পরে রিপ্লাই দিতে পারি। তো আপনাদের প্রবলেম হইতে পারে, মানে ঠিক আছে, মনে অন্য কিছু মনে হয়, বাট উই আর ভেরি ফ্রি। এই যে তামিম, আশরাফুল ভাই, তারপর ধরেন আমাদের আরো কালকে তোহা ক্লাস নিবে, তোহা কিন্তু বাই দ্য ওয়ে আমার কোর্স মেট। সালাইন ভাই আছে, এদের কাছে এটা কিন্তু আমরা খুবই ফ্রি। সো আপনারা কিন্তু, সত্যি কথা বলতে ভাই, আমি অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় কোচিং আমি নিজেও করাইছি, এত ফ্রি কিন্তু আপনারা কোথাও প্ল্যাটফর্ম পাবেন না। ঠিক আছে, সো ইয়া, ইউ গাইস ক্যান চেক অন আস, আমরা কিভাবে কি করাই। আমি চাইলে আপনি আমাদের ওয়েবটা দেখতে পারেন, ভালো লাগলে ট্রাই করবেন। আমরা জীবনে বলবো না যে আপনারা আমাদের এটায় আসলে হচ্ছে খুব ভালো হবে বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, জিনিসটা হচ্ছে আমরা প্রোভাইড করে রেখে দিছি, আপনার যদি ভাল লাগে আপনারা দেখবেন। আমরা যদি আপনাদের কাছে কথা বলে ভাল লাগে, আপনাদেরকে ক্রেডিবল মনে হয়, তাহলে আপনি ইউ গাইস ক্যান স্টে উইথ আস। আচ্ছা, এমআইএসটি তে তুমি কোন সাবজেক্টে বইলো? বিহেভিয়ার, থ্যাংক ইউ ভাই। আপনারা কয়েকটা ম্যাথ দেন যেগুলো ইম্পর্টেন্ট লাগে, এটা অ্যানালাইসিস করে 20টা এমন, এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। ভাই আপনি কোন কলেজে ছিলেন এইচএসসি? আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এমন নেয়ার সাভার, তারা জানবে। ভাই কি আপনি কি ফার্স্ট টাইম আইসিসি অ্যাপিয়ার করে গ্রিন কার্ড হ পেয়েছিলেন? ভাই, হ আমি আসলে মানে কি বলবো, ভুলে ভুলে আর কি, প্রথমবার ঢুকছি, প্রথমবার গ্রিন কার্ড দিয়ে দিছে। ভাই আইসিএসবির প্রিপারেশন নিছিলেন কিভাবে কোচিং এ? আহ আমি পার্সোনালি কোচিং করি নাই, অনেকের কাছেই কেমন লাগতে পারে, পার্সোনালি কোচিং করি নাই। বাট আমার ভাই হচ্ছে ডাবল রেড কার্ড ছিল আমার এই আগে, তো ওর কাছ থেকে আমি কিছু ইনস্ট্রাকশন নিছি, প্লাস হচ্ছে আমার এই যে তামিম টামিম ওরা ছিল, ওদের কাছে ইনস্ট্রাকশন নিছি, নিয়ে হচ্ছে সামাও আই ম্যানেজ ইট। আচ্ছা, মানে ফিজিক্যাল যে ট্রেনিং গুলো ওগুলায় কোনো হুম। প্রবলেম হয়নি? না, আমি হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে খেলাধুলা করি তো, এন্ড আমার হাইট একটু ভালো। সো ইয়া, আমার ফিজিক্যালি কোনো প্রবলেম তো হয়ই নাই। মেন্টালে আমি জাস্ট যা বলছে ওরা তাই করছি। সো আইএসএসবি বিষয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ পরে কথা হবে। আপনারা তো এখানে যারা আছেন তারা প্রিলির জন্য আছেন, সো ইনশাল্লাহ আপনাদের অনেককেই পাবো আইএসএসবি এর কোর্সে। সো ইয়া, আইএসএসবি কোর্সে কিন্তু আরো মজা হবে, ট্রাস্ট মি, আইএসএসবি কোর্সটা আরো অনেক মজার। সো এটা দেখতে পারেন, ডিসকাউন্ট করে দেন। আচ্ছা, এটা রেকমেন্ড থাকবে। প্রিলি কোর্স প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কত
এটা আশরাফ ভাই বলেন কত পার্সেন্ট কমন পড়ছে? আশরাফ ভাই আছেন? বের হয়ে গেল ভাই। এই এই স্ট্যাটিস্টিক্স আশা ভাই দিয়ে দিবে, সমস্যা নাই। আর এইচএসসি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ছিলেন না, আমি হচ্ছে আমি এইচএসসি 23 ব্যাচ তো। আমার এই বোর্ড ছিল লাস্টের আগেরটা ডিসেম্বরে, ঠিক আছে? 91 এ মানে 91 লং কোর্সে 23 ডিসেম্বরে বোর্ড পড়ছিল। সো আমাদের এক্সামের পরেই হয়েছিল, এন্ড এক্সামের রেজাল্টেরও পরে হয়েছিল। বলেন এখন আপনাদের টোটাল প্রিলি রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, ঠিক আছে? আমি যে কোনো কোয়েশ্চেন অ্যান্সারই দিব, আমি এমন না যে আমি শুধু ম্যাথ পড়েছি ম্যাথ কোয়েশ্চেন অ্যান্সার দিব। আপনাদের কোয়েশ্চেন থাকলে ইজিলি করতে পারেন। ভাইয়া ভাই ক্লাসটা আপনি কি কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, আচ্ছা ভাই, ওই একটু বললাম যে একটু মেনটেন করে হ্যান্ড রেজ করবেন, কারণ জিনিসটা আসলে খারাপ দেখায়, দুইজন কথা বললে তখন শোনা যায় না। আদিব হ্যান্ড রেজ করছে, আদিব বলো। ভাইয়া ও আকিব, আতিব, আচ্ছা। সরি। ভাইয়া আপনাদের সময় তো এমসিকিউ সিস্টেমটা ছিল না? না, আমাদের রিটেনই ছিল, এক্সিকিউ ছিল না। তাহলে এমসিকিউটা কবে ছিল, মানে এমসিকিউ তো নেভিতে, না প্রিলিতে। আর্মি প্রিলিতে তো এমসিকিউ ছিল, মানে আর্মিতে প্রিলিতেও এমসিকিউ ছিল। আই ডোন্ট থিংক সো। মানে আপনাদেরও এক কথায় প্রকাশ এই ধরনের কোশ্চেনই ছিল, হ্যাঁ মানে কোনো অপশন নাই। হ্যাঁ, কোনো অপশন নাই। ওয়েবসাইটে যেটা দেখতেছো ওইটা হচ্ছে শর্ট কোশ্চেন আকারে তো দেওয়া যায় না, দিলে প্র্যাকটিস করতে পারো না, যার কারণে হচ্ছে এমসিকিউ আকারে দেওয়া। এটা আশরাফ ভাই দেখবা দিনে 2 বার বলেই তোমাদের গ্রুপে যে আর্মি প্রিলির কি কোশ্চেন প্যাটার্ন কি শর্ট কোশ্চেন, দিনে 2 বার আশরাফ ভাইয়ের এটা ডেইলি মেসেজ, ঠিক আছে? আমি দেখি তো গ্রুপে। আচ্ছা ভাই, আচ্ছা, আপনি কত মার্ক অ্যান্সার করছিলেন 100 মধ্যে? আমি মনে অ্যান্সার করছিলাম 70-এর মতো। ও আচ্ছা, কি আলম মেবি হাত তুলে রাখছে। আলম আর্মি, ও ভাই আর্মিতে আছে, বলেন ভাই। ভাইয়া এই ক্লাসটা কি ভাইয়া রেকর্ডেড থাকবে? হ্যাঁ থাকবে, রেকর্ডে থাকবে, অবশ্যই রেকর্ডে থাকবে। এটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে ভাইয়া, এয়ারফোর্সে কিভাবে জাজমেন্ট করে এসএসবি তে? কি জানতে চান বলেন এয়ারফোর্সে? যে আইএসএসবি তে এয়ারফোর্সে কিভাবে জাজমেন্ট করে? আর্মি সিমিলার ভাবে না? আইএসএসবি সব ফোর্সই সেম, কিন্তু এয়ারফোর্সের সমস্যা হচ্ছে কি, এয়ারফোর্সে আইএসএসবি ছাড়াও পরে আবার মেডিকেল হয়, আগেও মেডিকেল হয়, ভাইবা টাইবা অনেক কিছু হয়। সো এয়ারফোর্সে অন্য পার্ট গুলো একটু টাফ, কিন্তু আইএসএসবি 4টাই সেম, মানে 3টাই সেম, ঠিক আছে? ক্লিয়ার আপনি? ওকে, আপনি ক্লিয়ার। যারা ক্লিয়ার হয়ে যাবেন তারা একটু কষ্ট করে হাতটা নামায় ফেলবেন, যাতে আদার্সরা সুযোগ পায়। মাহাদি হাসান বলো। মাহাদি হাসান হাতটা উঠাই দিয়ে হচ্ছে ঘুমায় গেছে। আচ্ছা, মাইশা আপু বলেন। ভাইয়া আমারও কোশ্চেন ছিল হচ্ছে এয়ারফোর্স নিয়ে। আমার আসলে এটার হুম। বিষয়ে কোনো ধারণা নাই। তো আপনি কি এয়ারফোর্স ফার্স্টের সেকেন্ডারি? দিনে যে লিখিত পরীক্ষাটা, জি, আপনি কি এয়ারফোর্স সেকেন্ডারি? মানে ওখানে এক্সাম দিব আর কি, রিটেনের জন্য অ্যাপ্লাই করেছি। আচ্ছা, হ্যাঁ বলেন। তো সেই দিনের কার্যক্রমটা কি হয়? রিটেনে হচ্ছে রিটেনের ব্যাপারটা জানি, কিন্তু ওখানে যে ডকুমেন্টস গুলো নিতে হয়, এটা কি ফার্স্টেই নিতে হয় সবকিছু? আশা ভাই এই ব্যাপারে কিছু জানেন? আমার তো মনে হয় ডকুমেন্টস রিটেন এক্সামে নিতে হয় না, আমি যতদূর জানি। রিটেন এক্সামে ওই কলাপ লেটারে যা যা লেখা থাকে ওগুলো নিয়ে হ্যাঁ, গেলেই হয়। এক্সট্রা কিছু লাগে না। ভাইয়া ভাইয়া কলাপ লেটারে হচ্ছে বলছে যে সার্কুলারটা ফলো করতে। তো ইয়েস, সার্কুলারে এই যে সত্যায়িত করা, সবগুলো কপির সত্যায়িত করা, আমি কি সেদিনই নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, সেদিন নিয়ে যেতে হবে, তাহলে তো সেদিন কারণ নিতে হবে। ভাইবার রিটেন খুব ক্লোজ ডেটে। হ্যাঁ, হ্যাঁ, একটু কথা বলা এয়ারফোর্সের যাবে? রিটার্ন একটু প্যারা। হ্যাঁ মাহাদি, তুমি তো বলো, বলো। জি ভাইয়া, মানে আপনাদের কোর্সের তো ক্লাস অনেকগুলো হয়ে গেছে, তাই না? হুম। জি ভাইয়া, আমার পরীক্ষা হচ্ছে 8 তারিখে। তো এখন ভাইয়া হ্যাঁ। কথা হচ্ছে, আপনাদের ক্লাসের যে লেকচার শিটটা, ওটা যদি আমি হুম। পড়ে ফেলি, দেন ক্লাস যদি কোনো কারণে না করতে পারি, সময়ের কারণে, লেকচার শিট হুম। ফলো করে গেলে কি হবে? লেকচারই হ্যাঁ, তো এখন আসল। যদি আচ্ছা আশা ভাই বলেন। আচ্ছা, লেকচার শিটটাই তো আসল, মানে তুমি যদি হুম, শিট গুলা পড়ো হুম। তাহলে ক্লাস তো দরকার হয় না, ক্লাসটা একটু কনভিনিয়েন্স দেওয়া। ম্যাথের জন্য স্পেশালি দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ভালো মতো করবা, জিকে শুধু পড়বা, ইংলিশও পড়বা, বাংলাও পড়বা, শেষ। আচ্ছা, ক্লাসটা কেন তাহলে এই যে বলতেছেন যে আমি শুধু
হ্যাঁ হ্যাঁ তোমার জি ভাই, কোর্স মানে বুঝছি, লেকচার হ্যাঁ শিট কমপ্লিট করতে পারলে হয়ে যাবে। জি, ইয়েস, বাট ক্লাসটা আচ্ছা, কেন থ্যাংক ইউ এই ভাই। যে তোমরা 1 ঘন্টা ধরে এনে গেজাইতেছো বা আমি গেছি কেন? এখানে ক্লাস বাদ দিয়ে আমি আরো ধরো ক্লাসের কথা আমি বলছি 30 মিনিট, বাকি 40 মিনিট আমি কিন্তু আদার্স জ্ঞানটা দিছি। এই জ্ঞানটা তোমাদের মানে কিন্তু লেকচার শিটে পাবা না। এন্ড এই জ্ঞানটাই ট্রাস্ট মি, হিডেনে তুমি যতটুকু নলেজই নিয়ে যাও এই জ্ঞানটাই তোমার কাজে দিবে। যে আমি যে তোমাদের বারবার বলতেছি ভাই এটাকে লাইটলি নাও, এক্সামটাকে লাইটলি নাও, যত লাইটলি নিতে পারবো তত দেখবে তোমাদের এক্সাম ভালো হবে। ঠিক আছে, সো ইয়া, মেইনটেইন দিস। আচ্ছা, এয়ারফোর্স রিটার্ন মেডিকেল দিনে, হ্যাঁ একদিনে হয়। কেউ কি 3টাতেই আইএসএসবি তে কনফার্ম? ভাই এটা হয় না, কারণ এক এক তার 3 ফোর্সের আপনার আইএসএসবি একসাথে হয় না তো। সো হচ্ছে যে কোনো একটা আগে হয়, এরপরে ও ডিসাইড করে ও যদি ওটায় জয়েন করতে চায় তখন ও হচ্ছে ওইটায় জয়েন করেন, আর যদি ওটা জয়েন করতে না চায় ঠিক আছে তাহলে পরেরটায় হচ্ছে এক্সট্রা করে অ্যাড করতে হয় যে আমার আইএসএসবি গ্রিন কার্ড হোল্ডার অলরেডি, বাট আমি তাও দিতে চাই। বাট এরকম পাবলিক আমি জীবনও দেখিনি। এনিওয়েজ, রিটেন আগে হয়, পরে একদিন পর মেডিকেল হবে। আচ্ছা, এক্সাম পেপারে কি মার্জিন দিতে হবে? ভাই এটা আসলে আপনার ইচ্ছা, আমি মার্জিন করি নাই, and আমি সত্যি কথা বলতে আমি এখনো মার্জিন করি না। মার্জিন ইজ আ কি বলবো, নিজের ইচ্ছা, ঠিক আছে, সেলফ অপিনিয়ন। দেখতে সুন্দর লাগে, দ্যাট ইজ ওকে, বাট চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। সাদমান বলেন। হ্যাঁ, আপনি যে বললেন যে মানে 3টা ফোর্স থেকে আর কি যদি প্রিলি ক্লিয়ার করে কেউ আইএসএসবির জন্য সিলেক্টেড হয়, ও আর কি মানে তাহলে কি একই টাইমেও কি একটা আইএসএসবি দেওয়ার একই পরে টাইমে তো আরেকটাতে আইএসএসবি তো দিতে হবে না। পারবে? না, দিতে আমি পারবে বলি, নাকি মানে? হুম, কিন্তু একই টাইমে ওর আইএসএসবি বোর্ডই পড়বেন না। দেখেন, যখন আপনি 3টা ফোর্সে হবেন, সিলেক্টেড হবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি যে কোনো একটা ফোর্সে সিলেক্ট হইলেই কিন্তু আর্মির ভিতরে আপনার সম্পর্কে একটা ডেটাবেস চলে আসবে। তখন যখন আপনাকে দেখবে যে আপনি তো অলরেডি 3টা ফোর্সে সিলেক্টেড আইসিপির জন্য, তখন আপনাকে অবশ্যই বোর্ড বা ওই রকম ফেলাবে। এন্ড বোর্ড ওই রকম ফেলানোর পর তখন যদি আপনি ফার্স্টে সিলেক্টেড না হন তাহলে পরেরটা অ্যাপিয়ার করবেন, তাও না হন তাহলে পরেরটা অ্যাপিয়ার করবেন। এন্ড মোস্ট প্রবাবলি আপনাকে এইখানে 3টা করতে দিবে না, যদি আমি এমন পাবলিক দেখি নাই। আহ বাট দিতে পারে, এটা আর্মির বিষয়। আর হচ্ছে যদি আপনি ফার্স্টে গ্রিন কার্ড বা সেকেন্ডে মানে যদি আগে গ্রিন কার্ড কোনোটাই পেয়ে যান, তাহলে পরবর্তীতে অ্যাপিয়ার করার আগে আপনাকে ওটা মানে ওরাই জানাই দিবে যে আপনার কি করতে হবে। ওটা কি আপনার এক্সট্রা কোথাও কোনো ডকুমেন্টস অ্যাড করতে হবে বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে। আর কি ভাই, আমি বিএন থেকে আর কি আইএসএসবির জন্য রিকমেন্ডেড হয়েছি হুম রিটেন ক্লিয়ার করে। হুম আমি আর্মি থেকে আর কি দিতে চাইতেছি। সো হ্যাঁ আমি যদি আর কি মানে বিএন থেকে অ্যাপিয়ার করি তাহলে হুম 97th লং কোর্সের জন্য কি আমি মানে যদি বিএন এর জন্য সিলেক্ট না হই তাহলে কি হুম আবার অ্যাপিয়ার করতে পারবো? এটা জিজ্ঞেস করতে চাই। এটা হচ্ছে হ্যাঁ মানে ইন কমন সেন্স পারবেন, বাট যদি কোনো এদিক সেদিক হয় আর্মি আপনাকে জানাই দিবে। ঠিক আছে, মানে হয়তো যেটা হইতে পারে আপনাকে পরের লং কোর্সে শিফট করে দেওয়া হইতে পারে। না না, এমন করা হয় না, মানে 5 মাসের ভিতর যে কোনো একটাতে জয়েন করতে পারবো যদি হ্যাঁ হ্যাঁ, বিএনএ ওইটাই মানে থাকে। করা হয় না হ্যাঁ, নর্মালি, যে কোনো একটা জয়েন করতে পারেন। আচ্ছা, মানে 5 মাসের একটা গ্যাপ লাগবে। এক্স্যাক্টলি। সাবরিনা আপু বলেন। ভাইয়া আপনাদের 27 আলফা ব্যাচের জন্য আইএসএসবির কোর্স কি শুরু হয়েছে? আচ্ছা ভাই, রিটেনের পরপরই আমাদের ক্লাসেস গুলো নতুন ভাবে স্টার্ট হবে। আপনারা যদি জয়েন করতে চান করতে পারেন। অলরেডি হচ্ছে বেশ কয়েকজন জয়েন করে ফেলেছে আমাদের সাথে। হ্যাঁ গাইজ আমি একটা কথা বলি, আইএসএসবি কোর্সে আসলে অনেক মজা হয়। গত লাস্ট 2টা লং কোর্সে ভাই আমরা ক্লাস ক্লাসে কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে আপনার এই 8 তারিখে রিটেন এক্সামের পরপরই, 10 তারিখ থেকে ঢুকতে পারে। আর আমাদের আচ্ছা, সাইকেল গুলো 1 মাস পর পর রিপিট হয়। আইএসএসবি কোর্সটা রেকমেন্ডেড থাকবে, কাজ এগুলো আমরাই ক্লাস নিব। সো বুঝতেই পারতেছেন, ওইখানে আরো অনেক ডিটেলস আপনার একাডেমি এক্সপিরিয়েন্স শেয়ার হবে, ডিটেলস আইএসএসবি এক্সপিরিয়েন্স শেয়ার হবে। সো আইএসএসবি এক্সপিরিয়েন্স কিন্তু অনেক জোস। এনিওয়েজ, আজকে অনেকক্ষণ হয়ে গেল, অলরেডি 4টা 4 বাজে। বলেন এখন আপনাদের যদি আমি আর ধরে রাখবো না, আপনাদের কারো যার কোয়েশ্চেন আছে সে থাকতে পারেন, আদার্স ক্যান লিভ, টোটালি আপনার বিষয়। ভাই আর্মিতে আনুমানিক কতজন রিটেন পরীক্ষা দেয়? রিটেন জি। এই আশা ভাই কোনো ধারণা আছে? আর্মিতে রিটেন তোমার হ্যাঁ হচ্ছে এই 6 থেকে 7 অ্যারাউন্ড এরকমই দেয়, কম বেশি। অনেক কম ডিপেন্ডস করে, আসলে, মানে 5 থেকে 7 রেঞ্জের ভিতরেই ধরা অনেক যায়। কম। আরো বেশি দেওয়া উচিত। তাওরাত, তাসিন, নাবিল, বলো ভাইয়া।
ভাইয়া আপনি যে একটু আগে বললেন ওই যে 3টা ফোর্সে আইসিএসবি দেওয়ার কথাটা, তো আমি হচ্ছে নেভিতে থেকে আইসিএসবির জন্য সিলেক্টেড হয়েছি। তো এখন আমি 97 বিএম এর জন্য রিটেন দিব সামনের মাসে 8 তারিখ, মানে এই মাসের 8 তারিখে, সরি। তো যদি আমি এইখানেও রিটেনে সিলেক্টেড হই তাহলে কি আমি 2বার আইসিএসবি দিতে পারবো? হ্যাঁ, ওই যে বললো না 5 মাসের ব্যবধানে আপনি দুইবার আইসিএসবি তে অ্যাপিয়ার কিন্তু করতে এটা পারবেন। প্র্যাকটিক্যালি পসিবল হয় না। পসিবল না, এই কারণেই তো বললাম যে ওই যে পরের লং হ্যাঁ কোর্সে শিফট করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, শিফটও জি করা জি, হয় না, বুঝতে মানে পারছি। ওইটাতে আবার নতুন করে সম্ভবত। And যদি ভাগ্য ভালো থাকে শিফট করবে, আর ভাগ্য ভালো না হ্যাঁ থাকলে হ্যাঁ, আপনি মারা খান। এরকমই আর কি। 44 জন আচ্ছা এখনো আছে ভাইয়া, ভাই, থ্যাংক ইউ। 44 জন। আমি বললাম তো, কারো কি কোয়েশ্চেন থাকলে থাকতে পারেন, আর লিভ করতে পারেন। তাহলে আশরাফ ভাই চলেন আমরা একটু আড্ডা দিই। হ্যাঁ এটাই আর কি। ভাই সত্যি কথা বলতে ভাইয়া মানে গ্রুপে, আইসিএসবি হ্যাঁ বলেন আপনি। ভাইয়া আইসিএসবি যে প্রোগ্রামটা হয়ে থাকে এটা অফলাইন নাকি অনলাইনে? অনলাইনেই। ও আচ্ছা, তাহলে Offline এ হচ্ছে যে মাঝে মাঝে গ্রাউন্ড হয়। ইয়ার হ্যাঁ, আমাদেরকে আপনারা গ্রাউন্ডে দেখতে পারবেন। বলেন আপু। আপু কিছু একটা বলতেছিলেন। না ভাইয়া, সমস্যা নেই, আমি জানতে ভাইয়া পারছি আর কি। বায়োডাটা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, আলম ভাই বলেন। ভাই বায়োডাটা ফর্ম কবে থেকে আসতে পারে? আশরাফ ভাই। বায়োডাটা ফর্ম আসলে এই আইএসএসবি হওয়ার কয়েকদিন আগেই সাধারণত ফালায়, এই 21 দিন, 14 থেকে 21 দিন। আর এর আগে আরো অনেক আগেও ফালাই যায়, মাঝে মাঝে কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে র্যান্ডম। নর্মালি মিনিমাম টাইম 14 দিন, 14 থেকে 21। আশরাফ ভাই, বাইরে পরিবেশটা কিন্তু সেই। চলো তাইলে। না ভাই, চলে আসলাম তো জাহাঙ্গীরনগর, আপনি তো দাওয়াত হাই মত হাই, দিলেন। থাকলে তো আমি যাইতাম আজকে তোমাদের এখানে। কি হয়েছে? দাঁড়ান আসতেছি, আমার এক্সামটা শেষ হোক। ঠিক আছে। এইচএসসি অ্যাপিয়ারিং তাদের আইএসএসবি কবে হতে পারে? আও আও আইএসএসবি এইচএসসি এর আগে হইতে পারে, পরে হইতে পারে, বাট যদি আপনি সিভিল কলেজ হন আপনার পরে হওয়াটা স্বাভাবিক। পরেই হবে, কারণ ওদের টাইমটা একটু হ্যাঁ, অড টাইমে পড়ে গেছে। ওইটাই। বায়োডাটা ফর্ম আমাদের কি টাইমে আরে? হচ্ছে এইচএসসি এর আগে আইএসএসবি হয়ে গেছে 2019 ব্যাচে। ও আচ্ছা, এই সাকিব তুমি মেবি এমআইএসটি না? বলো তো ভাইয়া, তুমি কোন ডিপার্টমেন্টের? হ্যাঁ, এনএসসি নিউক্লিয়ার সায়েন্স। তুমি কি এবার ঢুকছো? ইয়েস ভাইয়া, 25 ব্যাচ। এনএসসি না, কই থাকো কই? ওই যে আজিমপুর, লালবাগের এদিকে। ও, বাসে আসো না? তোমাদের আজিমপুরেও আমি ক্লাস নিছি আইএসএসবি, জানো? ওই কোথায় ভাই, লালবাগে। কোন লালবাগে একটা লালবাগ? কোচিং সেন্টার আছে খুবই ফেমাস, বলো। লালবাগ ডিফেন্স কোচিং সেন্টার। এই যে জানো না, আছে, আমরাই শুরু করেছিলাম। জানা হয়নি তাই না আমার। তুমি একদিন এমআইএসসি তে দেখা করো আমার সাথে। জি ভাই। ভাই আপনি কোন ডিপার্টমেন্টে, কোন ইয়ার? আমি সিএসসি তে। ও ভাইয়া, টপ সাবজেক্ট। আরে ওইটারও কাহিনী আছে। আচ্ছা এনিওয়েজ, মাইশাপু বল। ভাইয়া তাহলে হচ্ছে অনলাইন যদি হয় তাহলে ফিজিক্যাল টেস্ট গুলো কিভাবে ওই যে মানে প্র্যাকটিস গ্রাউন্ডে, আমরা গ্রাউন্ড নেই। মাঝে মাঝে একদিন গ্রাউন্ড নেওয়া হয়, ওটা রিয়ালিটি যদিও। এটা আর সমস্যা ফিজিক্যাল হচ্ছে কি, ধরেন ইম্পর্টেন্সটা যারা ঢাকার ভিতরে তারা আসতে পারে, হ্যাঁ। বাট ঢাকার বাইরে ওরা একটু প্যারা খায়। বাট আমরা গ্রাউন্ড নেই মাঝে মাঝে। আচ্ছা, এটা মানে ফুল একটা অফলাইন ব্যাচ চালু করলে আই থিঙ্ক এটা তাহলে বেস্ট হইতো। এইখানে আমি আপনার একটা কথা বলি, এটা জিনিসটা মানে কেমন জানি না, বাট আমি এগুলা বলি আর কি, মানে আমি কথা আটকে রাখতে পারি। সত্যি কথা বলতে দেখেন আপু, আইএসএসবির অফলাইন ব্যাচ আমি জানি না কার কত লাভ হয়, বাট আমার কাছে এটা টাইম ওয়েস্ট। কারণ আমি নিজে পার্সোনালি কোচিং করি নাই অফলাইনে, এন্ড মনে হইতেই পারে আপনার যে আমি কোচিং করি নাই আমার কাছে, বাট ইট ইজ মাই অপিনিয়ন, ঠিক আছে? কারণ আপনি যে ঢাকা শহরে থাইকে জ্যাম ঠেইলে বা হোয়াট এভার ইন কেস সিচুয়েশন করে যাবেন, ঠিক আছে? এন্ড ট্রাস্ট মি, এখানে কেউ আমার কথা আবার রেকর্ড করে বাইরে ছেড়েও দিতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। সেটা হচ্ছে ঢাকার যে কয়টা অফলাইন কোর্স আছে, কোচিং আছে, ওগুলার থেকে যে আউটপুট পাবেন আমাদের অনলাইন এর থেকে আপনি বেটার আউটপুট পাবেন। আই ডোন্ট লাইক কম্পেয়ারিং বা আদার্স, ওদের ব্যাপারে আমি খারাপ কিছু বলবো না, বাট আমরা যেটা প্রোভাইড করবো ওটা আপনার অফলাইনের থেকে বেটার হবে, ঠিক আছে? কারণ আমরাই তো ক্লাস নিব,
সো হচ্ছে মানে বিষয় আশয় যেগুলা টাস্ক গুলো আছে প্রত্যেকটা টাস্কের উপর আমরা কিন্তু আলাদা ক্লাস নিব এন্ড হচ্ছে গ্রাউন্ড হবে। সো গ্রাউন্ডে কিন্তু আপনাদের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট গুলার পাশাপাশি যেগুলো গ্রুপ ডিসকাশন আছে বা এক্সটেম্পর ফাংশন আছে এগুলো কিন্তু আমরা গ্রাউন্ডে করাবো, ঠিক আছে? সো আলটিমেটলি আপনারা কিন্তু একটা হাইব্রিড মডেল, এটা কিন্তু আমরা একটা হাইব্রিড মডেল বের করছি যার মাধ্যমে আপনারা বাসায় বসে থেকে যেটা বাসায় বসে করতে পারেন সেটা বাসায় করবেন, যেটা বাইরে দরকার সেটা বাইরে করবেন। আর ওয়েব অ্যাপ তো আছেই। এই আমাদের ওয়েব অ্যাপ আপনি সহজ করে তার কথা পাবেন না, মানে এটা একটা আপনি 1200-1300 টাকা দিয়ে বই কিনবেন বা আরো বেশি টাকা দিয়ে বই কিনবেন, তার থেকে আপনি ওয়েব অ্যাপটা নিয়ে দেখেন, ভেরি হেল্পফুল। এটা যারা আইএসএসবি করতে পারবেন তারা বুঝবেন। মানে হয়তো মনে হইতে পারে যে আমি খুবই বায়াসড কথা বলি, বাট ইট ইজ ট্রু ভাই। আমি বললাম তো, আমি নিজে অনেক কোচিং এ ছিলাম, ঠিক আছে? অনেকে সো আমি জানি বিষয়গুলা। অনেকে আবার আপনার রেড কার্ড খেয়ে এসে দেখবেন যে কোথায় আসলে প্রবলেম ওরা ধরতে পারে। কোচিং এ যে মূল যে সাইকোলজি এখানে কেউ ফোকাসই করে না, ফিজিক্যাল গ্রাউন্ড টাস্ক এগুলাতে হচ্ছে সারাদিন পড়ে থাকে। আলটিমেটলি এই গ্রাউন্ড টাস্ক গুলাতে ভালো প্ল্যান দিলে মাঝে মাঝে দেখা যায় জিটিও এমনি হচ্ছে আপনার উপর ইমপ্রেস হয়ে যায়। অন্যান্য ফিজিক্যাল জায়গায় ফিটনেস আপনাকে দরকার বলবে আছে, আইসিএস, বলেন আসলে বলেন। মানে ফিজিক্যাল ফিটনেস দরকার আছে, অ্যাটলিস্ট ওই স্ট্রেংথটা আপনার রাখতে হবে। রাখলে বাকিটুকু আপনি আরামসে ক্লিয়ার করতে পারবেন। যদি আপনি অনেক বেশি ফ্যাট হন তখন আপনি একটা গ্রাউন্ড খুঁজবেন, যে ডেডিকেটেড গ্রাউন্ড দরকার বা জিম দরকার। আইএসএসবি তে আপনি মেন্টালি ফিট থাকলে আপনাকে ইয়েলো কার্ড দিবে অ্যাটলিস্ট, বাট যদি আপনি মানে মেন্টালি ফিট না থাকেন তাহলে আপনি ইয়েলো কার্ডও পাবেন না, ঠিক আছে? মানে ফিজিক্যালি ফিট না থাকা এটা ডিপেন্ড করে ওয়াইসি বা জিসি, মানে একটা মিনিমাম স্ট্রেংথ থাকলে আপনাকে হচ্ছে ওয়াইসি দিয়ে দিবে। মিনিমাম স্ট্রেংথটা কিন্তু খুব বেশি না, সত্যি কথা বলতে। আর হচ্ছে রেড কার্ড তো মেইন ডিফাইন হয় আপনার মেন্টাল অ্যাবিলিটি গুলা, আর মেন্টাল অ্যাবিলিটি গুলা কিন্তু অনলাইনে প্রস্তুতি সম্ভব। এই কারণে আমরা এই অনলাইন বিষয়টা আছি, ঠিক আছে? এনে এনে বলতে পারেন যে ভাইয়া তো আপনাদের তো প্যারা কম হয় সামথিং লাইক দ্যাট, কোচিং এ আপনারা বাসা থেকে ক্লাস করেন, এই প্যারা তো আপনারও কম হয়, তাই না? কারণ আমরা এই যে আমি এমআইএসটি তে আছি, আশা ভাই বিউপি তে আছে, সবাই আমরা যারা ইনস্ট্রাক্টর এরা কিন্তু আমরা রানিং স্টুডেন্ট, আমরা কিন্তু এই কোচিং থেকে কিন্তু আমাদের মানে মেইন বিজনেস না, ঠিক আছে? সো এটা আমাদের একটা ভালো লাগার জায়গা। যেমন আমি পার্সোনালি আমি হচ্ছে জাস্ট বের হওয়ার পর আমি জাস্ট খুঁজতেছিলাম যে কোথায় আমি প্যাশন থেকে হচ্ছে কাজ করতে পারবো। কারণ অন্যান্য সব কোচিং এ ভাই দেখছি যে ওরা হচ্ছে ক্লাস ধরে ধরে পেমেন্ট বা সামথিং লাইক দ্যাট, ওটা আমার কাছে ভালো লাগে না। আমি এই যে আপনাদের সাথে আড্ডা দিব, কথা বলবো, ঠিক আছে? বাইরে কথা বলবো, আপনারা বাইরে দেখলে চিনবেন, সামথিং লাইক দ্যাট। সো ওই টাইম থেকে আমি কিন্তু ওসিএস এ আসছি। সো এইখানে আপনারা খুবই মানে আমরা খুবই ফ্রি, ওই ফ্রি এনভায়রনমেন্টে আপনারা এই আইএসএস প্র্যাকটিসটা করতে পারবেন। হ্যাঁ ভাই, সত্যি কথা বলতে আই ডোন্ট কেয়ার। আপনার কারো মনে হইতে পারে যে আমি খুবই বায়াস, বাট কিছু করার নাই। আপনারা তো দেখি ক্লাস থেকে বেরোতে যাচ্ছেন না। 29 জন আছে, বললাম যে ক্লাস শেষ তাও পোলাপাইন বেরোয় না। ভাইয়া রিটেনে কি পার্সিয়াল মার্ক আছে? দেন পার্সিয়াল মার্ক আছে, পাবেন, বিশেষ করে ম্যাথে পাবেন। বেস্টটা দিয়ে ট্রাই করবেন, লিখে আসেন। খাতায় কোনো কিছু খালি রাখবেন না। খালি রাখলেই ধরেন যে একটা নেগেটিভ ইমপ্রেশন, যে এই বান্দা তো কিছুই পারে না। সময় বিভাজনের কথা একটু বলেন। আচ্ছা, যেটা বললাম যে ফার্স্টে আপনারা ম্যাথ দিয়ে শুরু করবেন, ম্যাথ একটু টাইম লাগবে। এরপরে ইংলিশে যাইতে পারেন, মানে এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন, আপনার চেঞ্জ হইতে পারে। ম্যাথ দিয়ে শুরু করবেন, এরপর ইংলিশ, তারপর বাংলা, তারপর জিকে, ঠিক আছে? সো ম্যাথে টাইম লাগবে। ম্যাথের টাইমটা আপনার যদি তাড়াতাড়ি করতে পারেন ভালো, আর যদি ম্যাথ কোনোটা না পারেন স্কিপ করে যাবেন, ওটা নিয়ে বসে থাকার কিছু নাই। আর হচ্ছে ইংলিশটা একটু তাড়াতাড়ি করার ট্রাই করবেন, কাজ ইংলিশ ইজি আসে। বাংলায় রিটেনটা যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা ভাই বাংলা পারি, তো বাংলা রিটেনটা তাড়াতাড়ি করবেন। আর জিকে তে প্যারা খাবেন, যেটা পারবেন সেটা লিখবেন, যেটা পারবেন না সেটা রেখে দিয়ে ম্যাথে আসবেন যদি বাকি থাকে। আর লাস্টে দেখবেন যে এমনি 4-5 মিনিট বাকি আছে, জিকে ওটা ভেবে চিনতে যা মন চায় দিয়ে। আমি আমি আসোস 7টা জিকে পারছিলাম। ভাই 8টা পারছেন অনেক, আমি 4টা পারছিলাম। সাম কিন্তু সাদমান বলো। আমার ম্যাথ আর ইংলিশ কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল, বাংলাতে খুব ওইটাই একটা বুঝতে পারিনি। ওইটাই ম্যাথে সবগুলো হয়েছে, ইংলিশ সবগুলো হয়েছে। আমি একদম মানে এক্সাম হল দিয়ে বাইরে বুঝছি যে আমার হয়েছে, কারণ আমার ম্যাথ ইংলিশ সব হয়েছে। হ্যাঁ ভাই ওই যে বিএন এর রিটেন আর পিএম এর রিটেন কোনটা তুলনামূলক ইজি লাগে আপনার কাছে? বিএমএ। বিএমএ? হ্যাঁ। না বিএনএ পোলাপাইন মারামারি করতে পারো যে না ভাই বিএনএ ইজি। বিএন তো ভাই ক্লিয়ার কইরা ফেলছি। তাহলে তো বিএমএ কোনো বিষয় না আপনার কাছে, আপনি খালি বই দেখবেন আর খালি আইএসএসবি দিন গুনবেন, ভাই ইনশাআল্লাহ আপনাকে আইএসএসবি কোর্সে পাবো।
আইএসএসবি কোর্সে আমি আজকে এনরোল হয়েছি, আজকে আমার ফার্স্ট আর ক্লাস। সেরা ভাই, সেই আর আইএসএসবি করতে ভাই ট্রাস্ট মি অনেক মজা হয়। ভাই সামনে এইচএসসি, তো আমি চিন্তা করতেছিলাম যে অনেক কোর্সের ও ক্লাসগুলোরে কেমনে ভাগ করা যায়। আপনি আগে এইচএসসি তে ফোকাস দেন, কারণ একটা জিনিস বলি এটা আপনাদেরকে, আর্মিতে কিন্তু রেজাল্ট ম্যাটার করে, এসএসসি এইচএসসি, বাট অতটা বেশি না, বাট ম্যাটার করে। কারণ আপনি যখন এই একাডেমিতে যাবেন আপনার তো 3 বছর কঠোর পরিশ্রম করতে হবে ভাই। পরিশ্রমের পাশাপাশি আপনার বিএসসিটাও করতে হবে, মানে বিএসসি অথবা হইতে পারে অথবা বিএ হইতে পারে, মানে আলটিমেটলি ব্যাচেলর ডিগ্রিটা করতে হবে। সো আপনি যখন এই ট্রেনিং এর পাশাপাশি, ওরা ওই সব ক্যান্ডিডেটকে সিলেক্ট করে যারা এই টাফ ট্রেনিং এর পাশাপাশি ওই পড়ালেখার চাপটা নিতে পারে। সো ওই পড়ালেখার চাপটা কারা নিতে পারবে? যারা ওই লেভেলে মেরিটোরিয়াস বা যাদের ওরকম ক্যাপাবিলিটি আছে। এই কারণে কোনো কিন্তু ওরা এইচএসসি রেজাল্টটা একটু দেখে, এইচএসসি টা বিশেষ করে। সো আমি বলবো এইচএসসি রেজাল্টটা ম্যাটার করবে। সো এইচএসসি যারা আছেন, এইচএসসির আগে আইসিবি নিয়ে ভাবেন না, প্রিলি দেন, সমস্যা নাই, প্রিলির পর বয়ে থাকেন। যদি ডেট পরে তখন আইসিবি নিয়ে ভাবতে পারেন, বাট এইচএসসিটা ভাই অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। আর কোর্সে কিন্তু এইচএসসি আমাদের সাইকেল 1 মাস পর পর রিপিট হয়, তো ভাইবো না যে এইচএসসি এর ভিতরেই কোর্স করে ফেলা লাগবে। হ্যাঁ, ক্লাস পাবা। আর বললাম তো ভাই, আমরা খুবই ওপেন। তোমার কোনো বিষয়ে টাস্ক নিয়ে কোনো ঝামেলা হয়েছে, নক দিবা। হয়তো একটু মাঝে মাঝে পরে লেট রিপ্লাই দিতে পারি, বাট পাবা, রিপ্লাই পাবা একদিন একদিন। ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ। এই তামিম কি আসোস না গেছোস তুই? আমি মনে হয় হারা গেছে ভাই। আশরাফ ভাইও চলে গেল, বাকিরা মেবি ঘুমায় গেছে। আমি কখনো কাউকে কিক মারি না, সো আপনারা চাইলে থাকতে পারেন, আমরা একটু আড্ডা মাড্ডা দিব। মাত্রই প্রয়োজন। আজকে সেই escape